পশুরা কিন্তু আমাদের শখ নয়, তারা আমাদের দায়িত্ব, আমাদের নিঃস্বার্থ ভালোবাসা। 2030 সালের মধ্যে জিরো হিউম্যান ডেথ বাই রেবিজ জলাতঙ্কে। এই যে ভারতীয় কুকুরের ব্রিডটি রয়েছে, এটা যেন অবলুপ্ত হয়ে না যায়। পথ কুকুরদের নিয়ে আমরা কনসার্নড কেন? পাড়ায় কার বাড়িতে দুটো কুকুর আছে, তার পরামর্শ পশু চিকিৎসকের পরামর্শ থেকে অনেক বেটার বলে মনে করেন। নো ওয়ান স্লিপস হাঙ্গরি। কেউ যেন রাত্রিবেলা ঘুমোতে যাবার আগে বা দিনের অন্য কোনো সময় কেউ যেন ক্ষুধার্ত না থাকে। এক শ্রেণীর মানুষ পৈশাচিক আনন্দ লাভ করে। আমি কালী পুজোর সময় দেখেছি লেজে পটকা বেঁধে দেওয়া হয় বা জ্বলন্ত বোম মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, একদম গায়ে গরম জল ঢেলে দেওয়া হয়। একদম একদম। আমরা অ্যাসিডও দেখেছি। বাড়ির পেটদের সাথেও কি এরকম কোনো ক্রুয়েলটি করা হয়? আপনি শুনলে অবাক হবেন যে বাড়ির পেটদের ক্ষেত্রে এর পরিমাণ প্রায় পথকুকুরদের প্রতি ক্রুয়েলটির সমান সমান। যেখানে একটি কালো রঙের ল্যাব্রাডরকে সবসময় তার বাড়ির বাইরে বেঁধে রাখা হতো। গুরুজি বলেছেন শনির দৃষ্টি রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাবে। মানুষের একটা খুব কমন কনসেপ্ট, কুকুরের শরীরে বিষ তৈরি হয়। আনএথিক্যাল ব্রিডার্স যারা কুকুরকে বাচ্চা তৈরির যন্ত্র হিসেবে ব্যবহার করে। নতুন পাতা সাথে নন্দিনীর আরো একটি এপিসোডে আপনাদের স্বাগত। আমি নন্দিনী, এই পডকাস্ট চ্যানেলের হোস্ট। আমাদের এই পডকাস্টে আমরা প্রতি সপ্তাহে নিত্য নতুন গল্প আপনাদের সামনে নিয়ে আসি, যেটা দেখে আপনারা অবশ্যই অনুপ্রাণিত হবেন এবং আপনাদের জীবনকে নতুন ভাবে, নতুন পথে চালিত করতে পারবেন। আর সেই জন্যে ঝটপট সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেল নতুন পাতা সাথে নন্দিনী। আজকের পডকাস্টে আমরা আলোচনা করেছি আমাদের পোষ্যদের নিয়ে এবং তার সঙ্গে পথ কুকুরদের নিয়ে, যারা প্রতিনিয়ত অবহেলিত হচ্ছে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডক্টর অভিরূপ ব্যানার্জি, যিনি দীর্ঘদিন ধরে পোষ্যদের নিয়ে এবং পথ কুকুরদের নিয়ে কাজ করে চলেছেন। ওয়েলকাম স্যার টু নতুন পাতা সাথে নন্দিনী। Thank you. অনেকের বাড়িতেই তো আমরা এখন পোষ্য দেখতে পাই, কিন্তু আমরা সবাই কি সেই পোষ্যের প্রয়োজনীয়তাটা বুঝি, তাদের মনের ভাবটা বুঝতে পারি? গত 10-12 বছরে কলকাতা শহরে যেটা হয়েছে, পেট ওনারশিপ থেকে আমরা ধীরে ধীরে পেট প্যারেন্টিং এর দিকে শিফট করেছি। এখানে পেট প্যারেন্টিং বলতে আমি বলতে চাইছি যে মানুষ নিজের পোষ্যের সাথে অনেক বেশি ইনভলভড হয়েছেন, অনেক বেশি করে তাদের ফ্যামিলি মেম্বার মনে করতে শুরু করেছেন। আগে যেরকম কুকুর বা বেড়াল বা যে পশুটিকে আমরা বাড়িতে রাখছি, প্রবণতা ছিল তাদের, বিশেষত কুকুরের ক্ষেত্রে গার্ডিং পারপাস, যে সুরক্ষার প্রয়োজনে আমি একটি কুকুর রেখেছি। সেটা একটা জার্মান শেফার্ড হতে পারে, সেটা একটা রটওয়েলার হতে পারে, সেটা একটা ডোবারম্যান হতে পারে। এখন কিন্তু আমরা ধীরে ধীরে এই পেট ওনারশিপ থেকে পেট প্যারেন্টিং এ শিফট করেছি। পেট প্যারেন্টিং বলতে আমি বলতে চাইছি যে এখানে মানুষ পোষ্যকে নিজের সন্তান সম ভাবছেন। তারা এটা বুঝতে পেরেছেন যে মরাল সাপোর্ট, ইমোশনাল সাপোর্ট হিসেবে এই পোষ্যের গুরুত্ব কি প্রবল হতে পারে। অনেক আগে থেকেই আমরা এটা কিন্তু পশ্চিমী দুনিয়ায় দেখেছি। বাইরের বেশ কিছু দেশে এটা নিয়ে অনেক দিন ধরেই কাজ হচ্ছিল, যে ধীরে ধীরে এই পেট ওনারশিপ থেকে পেট প্যারেন্টিং এ শিফটিংটা এখন আমাদের শহরেও কিন্তু আমরা এটা বেশ দেখতে পাই। এটা একটা পজিটিভ সাইন যে আমরা আমাদের বাড়ির পোষ্যকে তার মানসিক যত্ন, তার শারীরিক যত্ন, এগুলোর কথা অনেক বেশি করে ভাবছি। এটা খুব পজিটিভ আমাদের শহরের পক্ষে, এটা খুব পজিটিভ একটা সাইন বলে আমি মনে করি। সোশ্যাল মিডিয়ার যুগ তো, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ তো, ঠিক প্রত্যেকের ঘরে ঘরেই পোষ্য এবং প্রত্যেকেই নিজেদেরকে পেট পেরেন্ট বলে দাবি করছে। ঠিক। কিন্তু সেক্ষেত্রে কি তারা সঠিক যত্নটা নিতে পারছে? কারণ অনেক ডগ রেস্কিউয়ারদের কাছ থেকে শুনতে পারা যায় যে সেক্ষেত্রে তারা সঠিক যত্নটা নিতে পারছে না। আপনার কি এমন কোনো অভিজ্ঞতা হয়েছে? হ্যাঁ, আমার এবং আমার কলিগদের এরকম প্রচুর অভিজ্ঞতার কথা আমরা দেখতে পাই। আপনি একদম ঠিক বলছেন যে সোশ্যাল মিডিয়া আমাদের একটা ছোট্ট বৃত্তের ভেতর এনে ফেলেছে। এখন আমি খুব সহজেই দেখতে পাই যে একজন সেলিব্রিটি বা একজন জনপ্রিয় মানুষ, তিনি তার পোষ্যকে নিয়ে ফেসবুকে একটা সেলফি পোস্ট করছেন বা তিনি তার পোষ্যের সম্পর্কে কিছু লিখছেন। এটা দেখে আমরা অবশ্যই ভাবছি নিজেদের
পেট প্যারেন্ট হিসেবে। বহু মানুষ নিশ্চয়ই, যেটা আমি আগের প্রশ্নের উত্তরে বললাম, যে পেট ওনারশিপ থেকে পেট প্যারেন্টিং এ শিফটিং হয়েছে, তারা পোষ্যের প্রয়োজনগুলো বুঝতে শিখেছেন, যে তাদের হেলথ রিলেটেড কি কি প্রয়োজন রয়েছে বা ব্রিড স্পেসিফিক নিডস, এটা তারা বুঝতে শিখেছেন। যেমন কিছু ব্রিড রয়েছে যেগুলোর গ্রুমিং এর প্রয়োজন রয়েছে, বেশি গ্রুমিং, যেমন ধরুন শিটজু, যেমন ধরুন লাসা অ্যাপসো, যেমন মল্টিজ। এই ব্রিডগুলির পিরিয়ডিক গ্রুমিং এর প্রয়োজন রয়েছে। কিছু ব্রিডের ক্ষেত্রে আবার ঠান্ডা আবহাওয়ার প্রয়োজন রয়েছে, যেমন এখন কলকাতা শহরে সাইবেরিয়ান হাস্কি, এই ব্রিডটি খুব কমন হয়ে গেছে। যদিও এটা একটু অদ্ভুত, কিন্তু তবুও আমাদের এত গরম শহর হওয়া সত্ত্বেও এখন কিন্তু বেশ বেশি মাত্রায় মানুষ সাইবেরিয়ান হাস্কিকে পোষ্য হিসেবে রাখছেন। আপনি হয়তো শুনলে একটু অবাকই হবেন যে কলকাতায় এখন আলাস্কান মালামুটের সংখ্যাও বাড়ছে। এই ব্রিডটিও লোকে পুষছে। সেন্ট বার্নার্ড তো ছিলই। এদের যেমন যখন খুব গরম পড়ে আমাদের শহরে, যেমন এপ্রিল মাস, মে মাস, জুন মাস, এই সময়কালটা কিন্তু এদের বেশ কিছুক্ষণ শীতাতপ নিয়ন্ত্রিত আবহাওয়ার প্রয়োজন হয়, মানে এসির প্রয়োজন হয় বেশ কিছুক্ষণ, বিশেষ করে দুপুরবেলা, রাতের দিক, যে সময়টা গরম বা একটা বদ্ধ এনভায়রনমেন্ট থাকে। আবার অনেক ব্রিডের ক্ষেত্রে এক্সারসাইজ ভীষণ ইম্পর্টেন্ট, যেমন ল্যাব্রাডর রিট্রিভার, গোল্ডেন রিট্রিভার। বিশেষ করে ল্যাব্রাডরের ক্ষেত্রে ওবিসিটি একটা বড় চ্যালেঞ্জ, মোটা হয়ে যাওয়া। তো এদেরকে যে রেগুলার ওয়াক করানো প্রয়োজন, রেগুলার হাঁটানো প্রয়োজন, এইগুলো এদের ব্রিড স্পেসিফিক নির্দিষ্ট প্রয়োজন। এইটা এখন বহু মানুষ বুঝতে পারছেন, যেমন তেমনি হ্যাঁ এটাও ঠিক যে আমরা বহু মানুষকে বহু চেষ্টাতেও বোঝাতে পারছি না। এমনকি একদম বেসিক নিডস, যেমন রেগুলার টাইমলি ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং মানে কৃমির ওষুধ খাওয়ানো, পোকার ট্রিটমেন্ট করা। যেহেতু কলকাতা শহর আমার ধারণা আগের থেকে আরো উষ্ণ হয়েছে, এবং আমাদের চারপাশে আমরা গ্লোবাল ওয়ার্মিং এই শব্দটা আমরা ইদানিং খুব শুনতে পাই। তো সেই কারণে সম্ভবত সেই কারণে, এটা পরিবেশবিদরা আরো ভালো করে বলতে পারবেন, টিক পপুলেশন, মানে যেটাকে আমরা এঁটুলি পোকা বলে থাকি বাংলায়, এই টিক পপুলেশনটা কিন্তু অনেক বেড়েছে। এদের কামড় থেকে কুকুরদের হিমোপ্রোটোজোয়া এবং হিমোরিকেটশিয়া, এই দু রকমের ইনফেকশন আমরা খুব পাই, যার মধ্যে ব্যাবেশিয়া, ট্রপিক্যাল ক্যানাইন এহেলিচিওসিস, অ্যানাপ্লাজমোসিস, বেড়ালদের ক্ষেত্রে সাইটক্সোজুন বা মাইকোপ্লাজমা, এই ইনফেকশনগুলোর মাত্রা অনেক বেড়েছে। এগুলোর প্রিভেনশনও কিন্তু বেসিক নিডসের ভেতরেই পড়ে। এর জন্য নানা রকম পদ্ধতি আছে, সেটা সংশ্লিষ্ট পশু চিকিৎসক অবশ্যই গাইড করেন। এগুলো কিন্তু পেট প্যারেন্টদের ভীষণভাবে শোনার প্রয়োজন। কিন্তু এখন যারা পেট প্যারেন্ট বলে নিজেদের দাবি করছেন, তারা কি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন? না, সংখ্যাটা এখনো বেশ কম। এটা বোঝানোর কাজটা অবশ্যই পশু চিকিৎসকের কিছুটা, এক্ষেত্রে হয়তো সোশ্যাল মিডিয়ারও কিছুটা রোল আছে। এটা আমি পজিটিভ ইম্প্যাক্টের কথা বলছি। যে কোনো জিনিসেরই তো ভালো এবং খারাপ দিক থাকে। তো যে সোশ্যাল মিডিয়াগুলো আমরা সর্বক্ষণ ব্যবহার করি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রেও কিন্তু এই সোশ্যাল মিডিয়ারও দারুণ রোল আছে। আমি বেশ কিছু আবাসনে দেখেছি, বহুতল আবাসনে, সেখানে আমি দেখেছি পেট প্যারেন্টদের নিজস্ব গ্রুপ রয়েছে, এবং সেই গ্রুপে তারা কিন্তু তাদের এই পেটদের নিয়ে আলোচনা করেন, এবং এই আলোচনার আউটকাম অনেক ক্ষেত্রেই বেশ ভালো। আমি সোশ্যাল মিডিয়া যে সব ক্ষেত্রে খারাপ তা বলতে পারি না, অনেক ক্ষেত্রেই কিন্তু বেশ ভালো। কারণ হয়তো একজনের পোষ্যের অসুস্থতার কথা শুনে আরেকজন প্রিভেন্টিভ মেজার্স নেবার কথা ভাবেন, যেটা খুব ভালো দিক। আমি আপনাকে এখানে তিনটে কথা বললাম। একটা বললাম যে টাইমলি ভ্যাকসিনেশন, ক্যানাইন পার্ভোভাইরাস, ডিস্টেম্পার ভাইরাস, ইনফেকশাস ট্রিকিওব্রঙ্কাইটিস, এই রেবিজ জলাতঙ্ক, যেটা নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়, এই অসুখগুলোর টাইমলি ভ্যাকসিনেশন, সময়ে কৃমির ওষুধ খাওয়ানো, এবং বহিঃপরজীবী সংক্রমণ, একটোপ্যারাসাইট ইনফেস্টেশন, যেটা টিক, ফ্লি, এই জাতীয় যে পোকাগুলো রয়েছে, এদের হাত থেকে বাঁচানোর জন্য নানা রকমের ট্যাবলেট, স্পটন, শ্যাম্পু, পাউডার, স্প্রে এগুলো পাওয়া যায়। আপনার পোষ্যের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আপনার যিনি সংশ্লিষ্ট পশু চিকিৎসক, তিনি অবশ্যই এই অপশনগুলোর মধ্যে থেকে কোনটা তার জন্য সঠিক সেটা তিনি বেছে দেবেন।
এইটা বোঝা ভীষণ প্রয়োজন। তবে হ্যাঁ, আমাদের শহরে বা আমাদের রাজ্যে এখনো এই বোঝার মাত্রা বেশ কম। অনেক ক্ষেত্রেই এখনো পেট প্যারেন্টরা কিন্তু পাড়ায় কার বাড়িতে দুটো কুকুর আছে তার পরামর্শ পশু চিকিৎসকের পরামর্শ থেকে অনেক বেটার বলে মনে করে, এবং তারা সেটা এসে আমাদের বলেনও। আমরা চেষ্টা করি যে তাদেরকে এই বোঝানোর যে আপনার পোষ্যের ভালোর জন্য কি করা প্রয়োজন। কিন্তু এটা একটা লং রান প্রসেস, ধীরে ধীরে বলতে বলতে হয়তো হবে। বাড়ির পোষ্যদের ক্ষেত্রে তাদের দেখাশোনা করার জন্য, তাদের ভ্যাকসিনেশন করার জন্য যেমন আমরা রয়েছি, কিন্তু পথ কুকুরদের সাথে তো সেরকম কাউকে দেখতে পাওয়া যায় না। তাদেরও তো তাহলে সেরকম করেই নিয়মিত ভ্যাকসিনেশন করাটা দরকার, কারণ তাদের ক্ষেত্রেও তো সমস্যাটা হতে পারে। একদম, আপনি একদম ঠিক বলছেন। পথ কুকুরদের নিয়েও এখন কিন্তু সচেতনতা অনেক বেড়েছে। এখানেও আমি দুটো শব্দ বলবো। আগে শুধুমাত্র অ্যানিমাল ফিডার শব্দটাই আমরা বেশি শুনতাম, এখন শব্দটা এসেছে কিন্তু কেয়ার গিভার, যারা ওই পথ কুকুরদের পুরোপুরি দেখাশোনা করেন। বহু এলাকায় আমাদের রাজ্যে বা আমাদের দেশে, আমাদের শহরে, সব জায়গাতেই বহু মানুষ এই কেয়ার গিভিং এর কাজ করেন। তারা নিঃস্বার্থভাবে কাজ করেন। আমি এখানে স্পেসিফিক কারোর নাম নিচ্ছি না, কারণ বহু মানুষ কাজ করেন। তারা নিঃস্বার্থভাবে কাজ করেন। তারা এই বাচ্চাগুলির জলাতঙ্কের ভ্যাকসিন করানোর চেষ্টা করেন। আমি এটা বহু ক্ষেত্রে দেখতে পাই। এটা খুব ভালো এফোর্ট এটা। কারণ আমরা দুটো আইনের কথা জানি। একটা হলো অ্যানিমাল বার্থ কন্ট্রোল রুলস, ২০২৩ সালের একটা মডিফাইড ভার্সন রয়েছে। এর আগে ২০০১ সালের একটা ভার্সন ছিল, সেখানের কথা। এবং প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস অ্যাক্ট, যেটা ভারতীয় সংবিধানে রয়েছে ১৯৬০ সালের। এই দুটি আইনকে সম্মিলিতভাবে যদি প্রয়োগ করতে হয় এবং অ্যানিমালদের প্রতি ক্রুয়েলটি যদি কমাতে হয়, তাহলে অবশ্যই এই ভ্যাকসিনেশন, এবং আপনি যেটা বললেন যে তাদেরও শরীর খারাপ করতে পারে, তাদেরও ভ্যাকসিনেশনের প্রয়োজন, এইটা করতে হবে। এখানে কেয়ার গিভারদের একটা পিভটাল রোল রয়েছে, খুব ইম্পর্টেন্ট রোল রয়েছে। কিন্তু আগে বুঝতে হবে যে পথ কুকুরদের নিয়ে আমরা কনসার্নড কেন বা কেন ভাবছি। এর কারণই হচ্ছে জলাতঙ্ক। আমরা ছোট থেকেই প্রত্যেকে রেবিস বা জলাতঙ্ক শব্দটা শুনে অভ্যস্ত। এটা একটা ভাইরাস ঘটিত অসুখ। লাইসা ভাইরাস বলে একটি ভাইরাস থেকে এই অসুখ হয়। এটা হয়ে গেলে যখন সিমটমস চলে আসে, তখন এটা প্রায় ১০০% ক্ষেত্রেই ফেটাল, মানে মানুষ বা কোনো প্রাণীর যদি এই অসুখ হয় তাহলে বাঁচানো প্রায় সম্ভব নয়। কিন্তু এটা ভ্যাকসিন প্রিভেন্টেবল। যদি প্রতিরোধী ভ্যাকসিন দিয়ে দেওয়া যায় সময় মতো চিকিৎসকের পরামর্শে, তাহলে কিন্তু এই অসুখ হয় না। এটা একটা খুব পজিটিভ দিক। আমাদের দেশ এবং WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এরা একটা প্রোগ্রামের মধ্যে রয়েছে। প্রোগ্রামটার নাম হচ্ছে 0/30। জিরো কি? জিরো হচ্ছে জিরো হিউম্যান ডেথ বাই 2030, 2030 সালের মধ্যে জিরো হিউম্যান ডেথ বাই রেবিস, জলাতঙ্কের থেকে। আগে বুঝতে হবে জলাতঙ্ক হচ্ছে ভাইরাস থেকে। ভাইরাসটা আসছে কোথা থেকে? মূলত ডগ বাইট, ক্যাট স্ক্র্যাচ, এই রকম কিছু। এটা আটকাবো কি করে? আরবান এনভায়রনমেন্ট, যেটা শহুরে এনভায়রনমেন্ট বা রুরাল এনভায়রনমেন্ট, এই সব জায়গাতেই কিন্তু আমাদের শহরে বা আমাদের দেশে মূল কারণ ডগ বাইট। যদি আমরা মাস ভ্যাকসিনেশন প্রোগ্রাম করতে পারি, মাস ভ্যাকসিনেশন এবং অ্যানিমাল বার্থ কন্ট্রোল সঠিকভাবে নির্দিষ্ট পদ্ধতিতে করতে পারি, তাহলে কিন্তু পথ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। এটাই বলা রয়েছে ২০২৩ সালের যে এবিসি রুলস আমাদের দেশের সরকার তৈরি করেছেন, সেখানে এটা বলা রয়েছে। এখানে আমরা সিএনভিআর স্ট্র্যাটেজির কথা বলেছি। সিএনভিআর এর মধ্যে ক্যাচ বলা রয়েছে। ক্যাচ মানে হিউম্যান ক্যাচ, মানে মানবিক পদ্ধতিতে তাদের ধরতে হবে, নিউটার, তাদের অপারেশন করাতে হবে যেটা প্রয়োজনীয়, একজন পশু চিকিৎসকের উপস্থিতিতে পশু চিকিৎসক করবেন তার অপারেশনটা। ভ্যাকসিনেট, তাদের জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দিতে হবে এবং তাদের সঠিক জায়গায় রিলিজ করতে হবে। সঠিক জায়গা বলতে কি? আমরা জানি কুকুররা বেশিরভাগ ক্ষেত্রেই টেরিটোরিয়াল অ্যানিমাল, তাই তারা যে টেরিটরি থেকে তাদের ধরা হয়েছিল তাদের সেইখানেই ছাড়তে হবে। অন্য জায়গায় ছাড়লে অন্য জায়গার কুকুর কিন্তু তাকে কামড়াতে পারে, তার সঙ্গে একটা বিচ্ছিরি ফাইট তৈরি হতে পারে, মারামারি হতে পারে, যেটা একদমই ডিজায়ারেবল নয়। তো এক্ষেত্রে যদি এই সিএনভিআর স্ট্র্যাটেজি ফলো করা যায়,
তাহলে কিন্তু এই জলাতঙ্কের সম্ভাবনা কমতে পারে। এবার আমি আপনার প্রশ্নের উত্তরে আসি। আমি এই কথাগুলো বললাম এই কারণে, যাতে আপনি বুঝতে পারেন বা যারা শুনবেন এই ভিডিওটা তারা বুঝতে পারেন যে জলাতঙ্ক যেটা আমাদের মূল কনসার্ন, আমাদের বাড়ির একটা বাচ্চাকে একটা কুকুর আঁচড়ে দিয়েছে, আমরা সঙ্গে সঙ্গে যিনি শিশু বিশেষজ্ঞ তার কাছে বা ওই কুকুরটির যিনি পশু চিকিৎসক তার কাছে প্রশ্ন করি যে ডাক্তারবাবু এর থেকে কি জলাতঙ্ক হতে পারে। এইটাই মূল কনসার্ন, অন্তত আমার যেটুকু বোধ তাতে আমি এটাই বুঝি যে এইটাই মূল কনসার্ন। এই কনসার্নটাকে যদি এড়াতে হয় তাহলে কিন্তু এই জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনেশন বেশি হওয়া প্রয়োজন, কিন্তু একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে, ডেটা মেনটেন করে সুনির্দিষ্ট পদ্ধতিতে। এবং আমি যে সিএনভিআর এর ২ নম্বর শব্দ এন বলেছি, নিউটার করবার কথা বলেছি, সেক্ষেত্রেও কিন্তু ভাবতে হবে যে এই যে ভারতীয় কুকুরের ব্রিডটি রয়েছে এটা যেন অবলুপ্ত হয়ে না যায়। এটাও সরকারের একটা পলিসি নেওয়া প্রয়োজন যে একটি নির্দিষ্ট এলাকায় কিভাবে এর অপারেশন করানো উচিত, কিভাবে আমাদের এই বন্ধ্যাত্বকরণ করানো প্রয়োজন। হ্যাঁ, তাতে কি হবে, তাতে এই ব্রিডটির এক্সিস্টেন্স নিয়েও প্রশ্ন উঠলো না, ব্রিডটা থাকলো। কারণ আমার ধারণা দীর্ঘ বহু বহু বছর থাকতে থাকতে এরাও এখন আমাদের যে এনভায়রনমেন্ট, যে বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম তার একটা পার্ট। তার এইখানেই কেয়ার গিভারদের রোল, কারণ কেয়ার গিভাররাই একমাত্র তথ্য দিতে পারেন যে এই পাড়ায় বা এই অঞ্চলে কতগুলো কুকুর রয়েছে, তাদের মধ্যে কেউ অসুস্থ কিনা, তাদের চিকিৎসার প্রয়োজন কিনা, তাদের মধ্যে কারুর কোনো সিমটমস, কোনো অ্যাগ্রেশন কিছু দেখা যাচ্ছে কিনা, কার নিউটার করা হয়েছে, কার নিউটার করা হয়নি। এই তথ্যটা কিন্তু সরকারের সাথে একটা সমন্বয় রেখে যারা কেয়ার গিভার তারা দিতে পারেন। এইটা খুব একটা ইম্পর্টেন্ট টাস্ক। এটা করতে পারলে তবেই আমরা জাপানের মতো, অস্ট্রেলিয়ার মতো, ইউনাইটেড কিংডমের মতো নিজেদেরকে জলাতঙ্ক মুক্ত ঘোষণা করতে পারবো হয়তো আগামী ৫ বছরে বা ১০ বছরে। কিন্তু কেয়ার গিভারের থেকে এখন তো পাড়ায় পাড়ায় বা কমপ্লেক্স গুলোতে ডগ লাভার আর ডগ হেটারদের সংখ্যা বোধহয় বেড়ে গেছে। এই দুটো তো ভীষণ জনপ্রিয় বিরোধী গোষ্ঠী বলে আমার মনে হয়। সবসময়তেই তাদের মধ্যে ঝগড়া হচ্ছে পাড়ায় কুকুরদের খেতে দেওয়া নিয়ে, বা কোনো কমপ্লেক্সে লিফটে করে তার পোষ্যকে নামানো ওঠানো নিয়ে, সেখানে পোষ্যকে নিয়ে ঘোরা নিয়ে চরম বিরোধিতা দেখা যাচ্ছে এবং সেটা কোর্ট অব্দি চলে যাচ্ছে কেস। এই নিয়ে আপনি কি বলবেন? আপনি একদম ঠিক বলছেন। এক্ষেত্রেও কিন্তু স্পষ্টভাবে সুপ্রিম কোর্ট, দিল্লি হাইকোর্ট বা আরো আমাদের দেশের নানা কোর্টে যে মামলাগুলো হয়েছে, যেটা রেফারেন্স আপনি বললেন এক্ষুনি যে অনেক ক্ষেত্রে কোর্ট পর্যন্ত যাচ্ছে, তার খুব স্পষ্ট ডাইরেক্টিভস রয়েছে। যারা ডগ ফিডিং করে বা যারা অ্যানিমালসদের খাওয়ান তাদেরকে এটা মাথায় রাখতে হবে যে কোনোভাবেই কোনো আবাসনে বা কোনো রাস্তায় কোনো পাবলিক নিউসেন্স যেন সৃষ্টি না হয়। অনেক ক্ষেত্রে ডগের ফুড অ্যাগ্রেশন থাকতেই পারে, একটি নির্দিষ্ট কুকুর খাবারের সামনে কেউ গেলে রেগে যেতে পারে, তাই এমন জায়গায় খাবার দিতে হবে যেটা মানুষের চলাচলের এলাকার বাইরে। আমি বলছি না যে কোনো অ্যাবান্ডেন্ট প্লেসে যেতে হবে, তা নয়, কিন্তু একটি নির্দিষ্ট জায়গা থাকা উচিত যেখানে রোজ বা একবেলা বা একদিন ছেড়ে ছেড়ে একদিন বা যেভাবে লোকে খাবার দেন সেই ক্ষেত্রে খাবারটা যেখানে দেওয়া যাবে। খেয়াল রাখতে হবে কাছাকাছি যেন বাচ্চাদের খেলার জায়গা না থাকে, কারণ অনেক সময় বাচ্চারা না বুঝে হয়তো বল দিয়ে মেরে ফেলতে পারে বা এসে যেতে পারে বল ওখানে, তখন হয়তো একটি নির্দিষ্ট অ্যানিমাল সে অ্যাগ্রেশন শো করলেও করতে পারে। তাই বাচ্চাদের খেলার জায়গাটা অ্যাভয়েড করা উচিত। কোনো আবাসনের ঢোকা বেরোনোর বা কোনো বিল্ডিং এর ঢোকা বেরোনোর রাস্তাটা অ্যাভয়েড করা উচিত। এমন জায়গায় দেওয়া উচিত যেখানে কোনো পাবলিক নিউসেন্স সৃষ্টি হচ্ছে না, এবং যেখানে খেতে দিলে সেই জায়গাটা পরে সহজেই পরিষ্কার করে নেওয়া যায়। এই কয়েকটা জিনিস ঠিক করতে হবে। আপনি ঠিক বলছেন ডগ হেটার, এটা একটা সমস্যা। আসল কথা হচ্ছে যে এখন মানুষ খুব অসহিষ্ণু। আজকে হয়তো আমরা কুকুরদেরকে অপছন্দ করছি, কালকে হয়তো এই অপছন্দটা বেড়ালদের প্রতি যাবে, তারপরের দিন হয়তো পায়রার প্রতি যাবে, তারপরের দিন হয়তো কাকের প্রতি যাবে। এটার কোনো শেষ নেই। আমরা এখন ভীষণভাবে অসহিষ্ণু হয়ে পড়েছি। এটা একদমই সঠিক নয়। একটি অ্যানিমাল যে ভালো করে খেতে পাচ্ছে না বা যার চিকিৎসার প্রয়োজন তাকে খাবার দেওয়া বা চিকিৎসা করানো
আমাদের দেশে সংবিধান সম্মত। কোনোভাবেই এটা আইন বিরুদ্ধ কোনো কাজ নয়। অবশ্যই একজন অ্যানিমাল ফিডার তার সম্পূর্ণ অধিকার রয়েছে তার এলাকার পোষ্যদের খাবার দেবার। যদি এখানে কোনো সমস্যা সৃষ্টি হয়, প্রাথমিকভাবে উচিত হচ্ছে যারা কুকুর অপছন্দ করেন বা অন্য কোনো প্রাণীকে অপছন্দ করেন তাদেরকে বোঝানো। এই বোঝানোটা একা হতে পারে, এই বোঝানোটা গ্রুপে হতে পারে। বারবার বোঝানো, এবং আমাদের দেশের বিভিন্ন আইনে যে প্রভিশনস গুলো রয়েছে, সংবিধানে যে প্রভিশনটা রয়েছে, সংবিধানের আমি যদি ভুল না করি ৫১ নম্বর ধারায় বোধহয় এই সংক্রান্ত প্রভিশন বলা রয়েছে। এবং আমি বেশ কিছু হাইকোর্টের রায়ও দেখেছি যেখানে খুব স্পষ্টভাবে কুকুরদের লিগ্যাল এন্টিটি হিসেবে দেখানো হয়েছে। তাদেরও কিন্তু খাবার এবং চিকিৎসা পাবার অধিকার রয়েছে। আমরা যদি আইনি কথা সরিয়েই রাখি, যদি শুধুমাত্র মানবিক দিকটাও বিচার করি, তাহলেও তো এটা খুব ভালো যে আমি একটি অভুক্ত প্রাণীকে তার খিদে মেটানোর জন্য খাবার অফার করছি। এর থেকে ভালো কি হতে পারে? আমি একটি এনজিওর কথা জানি, আমি নিজেও এনজিওটির সাথে একটু যুক্ত, বিহান বলে। ওনারা প্রায় পুরো দক্ষিণ কলকাতাতেই কাজ করেন। ওনাদের মূল মোটোটাই হচ্ছে যে নো ওয়ান স্লিপস হাংরি। কেউ যেন রাত্রিবেলা ঘুমোতে যাবার আগে বা দিনের অন্য কোনো সময় কেউ যেন ক্ষুধার্ত না থাকে। আমি এতে বিরোধ করবার মতো তো কিছু দেখি না। যদি কেউ দেখেন, আমি আইনি সাহায্যের আগেও মনে করি যে তাদের বোঝানো প্রয়োজন, রিপিটেডলি বোঝানো প্রয়োজন, এবং এই বোঝানোর কাজটা বোধহয় বাচ্চাদের থেকে শুরু হলে ভালো হয়। কারণ তারা বোধহয় তাদের বাবা মাকে বা তাদের পরিবারের যারা বাকিরা রয়েছেন তাদের খুব সহজেই বোঝাতে পারেন। আমি এটা আমার অভিজ্ঞতা থেকে দেখেছি। তাই যদি স্কুলগুলোতে এই যারা নানা রকম এনজিও বা অ্যানিমাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনসের তরফে যদি ক্যাম্প করা যায়, এবং লাভ টুয়ার্ডস অ্যানিমাল, কাইন্ডনেস টুয়ার্ডস অ্যানিমাল, কম্প্যাশন টুয়ার্ডস অ্যানিমাল, এটা তো আলাদা করে শেখানো যায় না, কিন্তু যদি সচেতনতাটুকু তৈরি করা যায়, সেটা কিন্তু বেশ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পক্ষে বেশ ফলপ্রসূ হতে পারে বলে মনে করি। এবং এই সমস্যাটা যেটা আপনি বলছেন যে ডগ লাভার এবং ডগ হেটারদের মধ্যে যে সমস্যা, এই সমস্যাটাও মিটতে পারে। পথ কুকুরদের প্রতি বোধহয় কাইন্ডনেসটা কমে যাচ্ছে, কারণ সবসময়তে দেখা যায় যে কোনো পাড়ায় কোনো কুকুরকে দেখলে পারে কেউ লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে বা ঢিল ছুটছে, তার চোখে মুখে লাগছে। এই ধরনের ব্যাপারগুলো আমাদের চোখের সামনে দেখলে আমরা অভিযোগটা কোথায় জানাবো? পথ কুকুরদের প্রতি নিষ্ঠুরতা, এটা অনেক দিন ধরেই রয়েছে। এটা শুধু যে আমাদের শহরের সমস্যা বা আমাদের রাজ্যের সমস্যা তা নয়, গোটা দেশেই আমরা এই প্রবলেম দেখতে পাই। এক শ্রেণীর মানুষ পৈশাচিক আনন্দ লাভ করেন। আমি কালীপুজোর সময় দেখেছি যে লেজে পটকা বেঁধে দেওয়া হয় বা জ্বলন্ত বোম মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। একদম গায়ে গরম জল ঢেলে দেওয়া হয়। একদম। আমরা অ্যাসিডও দেখেছি। এটা আমার বলতেও খারাপ লাগছে, কিন্তু আমরা দেখেছি একটি প্রেগনেন্ট ক্যাট, তার গায়ে অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে। তো পথপশুদের প্রতি এই যে নিষ্ঠুরতা এবং তার থেকে যে পৈশাচিক আনন্দ, এটা তো শুধু বুঝিয়ে বা সচেতনতা দিয়ে হবে না। এর জন্য অবশ্যই কঠোর আইনের দরকার। এর জন্য প্রথম যেটা করা দরকার, লোকাল যিনি কাউন্সিলর রয়েছে তার সাহায্য চাওয়া উচিত এবং পুলিশের সাহায্য চাওয়া উচিত। একদম সঙ্গে সঙ্গে যদি কোনো পথপশু আহত হয়, মারা যায়, ক্রুয়েলটি হয়, যদি মারা গিয়ে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে থানায় গিয়ে ডায়েরি করা, পুলিশের সাহায্য নিয়ে পোস্টমর্টমের ব্যবস্থা করা, যাতে বোঝা যায় সঠিক কি কারণে ওই পথপশুটি মারা গেছে। আমরা বহু জায়গা থেকে পয়জনিং এর খবর পাই, যেখানে একটি কুকুরের বা একটি বিড়ালের হয়তো ৫টা-৬টা বাচ্চা হয়েছে, সেক্ষেত্রে তাদের খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হয় শুধুমাত্র আওয়াজ সহ্য করতে পারছি না বলে। যে হয়তো ওই ছোট ১ দিন বা ২ দিন বা ৩ দিনের বাচ্চাটা হয়তো খুব কাঁদছে, তাতে হয়তো কারোর অসুবিধে হচ্ছে, তিনি খাবারে বিষ মিশিয়ে দিলেন। যারা এটা পশুদের ক্ষেত্রে করতে পারেন, আমি মনে করি তারা ভবিষ্যতে এটা মানুষের ক্ষেত্রেও করতে পারেন। তাই তাদের এগেইনস্টে অবশ্যই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমি একটু আগেও আপনাকে প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস অ্যাক্ট 1960 র কথা বলেছি। এই আইনটা যে খুব শক্তপোক্ত একটা আইন তা নয়,
কিন্তু তাও আমাদের হাতে যা রয়েছে তাই নিয়েই তো লড়াই করতে হবে। এক্ষেত্রে যেটা প্রয়োজন অবশ্যই পুলিশের সাহায্য চাওয়া, পোস্টমর্টম করানো, এবং তারপর যে মানুষটি বা যারা সাসপেক্টেড, যারা এই কাজটি করেছেন বলে সন্দেহ করছি, তাদের ক্ষেত্রে পুলিশি ব্যবস্থা নিশ্চিত করা। এক্ষেত্রে লোকাল কাউন্সিলর, লোকাল যিনি এমএলএ রয়েছেন তাদের কাছেও সাহায্য চাওয়া উচিত। কারণ ক্রুয়েলটি টুয়ার্ডস অ্যানিমালস ভবিষ্যতে কিন্তু অবশ্যই ক্রুয়েলটি টুয়ার্ডস মানুষের দিকে চলে যেতে পারে। এটা আটকানোর ক্ষেত্রে উপায় একমাত্র আইনি সাহায্য নেওয়া। আপনার কাছে এমন কোনো কেস এসছে? আমার কাছে এরকম কেসের সংখ্যা অজস্র। আমরা বহু ক্ষেত্রেই দেখি যে, যেটা আমি আপনাকে বললাম যে আমি সিঁথির মোড়ে একটি বেড়ালকে দেখেছিলাম, এটা 2018-19 সালের কথা, যার গায়ে অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছিল, প্রেগনেন্ট বেড়ালটির গায়ে। আমরা কুকুরের ক্ষেত্রে দেখতে পাই মেরে কোমর ভেঙে দেওয়া, পা ভেঙে দেওয়া, অ্যাসিড দিয়ে দেওয়া। আমি কিছুদিন আগে একটি গরুকে দেখলাম, তার গায়েও অ্যাসিড দিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে যে এই আক্রোশটা কোথায় গিয়ে শেষ হবে তা বলা খুব মুশকিল। আর এই আক্রোশের কারণটা সম্ভবত ওই যেটা বললাম যে এটা করে বোধহয় কিছু মানুষ আনন্দ পান কাউকে কষ্ট পেতে দেখে, যদিও এটা আমাদের সমাজের পক্ষে খুব খারাপ। আমার এক্ষুনি একটি কেসের কথা খুব মনে পড়ছে, যে ক্ষেত্রে কুকুরটিকে পিঠের মাঝামাঝি কিছু দিয়ে মেরে পুরোপুরি কোমরটা ভেঙে দেওয়া হয়েছিল। দীর্ঘ চিকিৎসার পর এবং এক সহৃদয় ব্যক্তি তাকে অ্যাডপ্ট করেন একটি ফস্টার হোমে। সে তারপরেও প্রায় 1-1.5 বছর বেঁচে ছিল, কিন্তু একটা পার্মানেন্ট ডিসএবিলিটি নিয়ে। এইরকম ঘটনা চলতেই থাকে। ওই অনেক সময় দেখা যায় যে মিউনিসিপ্যালিটি থেকে আসছে, এখানকার পথ কুকুরদের রাখা যাবে না, তাদেরকে অন্যত্র সরিয়ে দিতে হবে। এটা হচ্ছে এখন আমাদের এলাকার কুকুর কিছু রাখা যাবে না, বা অনেকে গিয়ে কমপ্লেন করে আসছে যে এলাকা থেকে কুকুর সরিয়ে দাও, এটসেট্রা এটসেট্রা অনেক কিছু। তা এইটা কি আইনসম্মত যে আমার এলাকায় কুকুর রাখা যাবে না বা যে কোনো পোষ্য রাখা যাবে না, আপনারা সরিয়ে দাও? না, এটা একদমই আইনসম্মত নয়। নিয়ম মেনে অ্যানিমাল বার্থ কন্ট্রোলই রাস্তার পথপশুদের নিয়ন্ত্রণের একমাত্র উপায়, এবং তাদের ভ্যাকসিনেট করা। একদমই এরকম বলা যাবে না যে আমার এলাকা থেকে সব মানে কুকুর বা বেড়াল বা যে প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে তাদের সরিয়ে ফেলতে হবে, এটা একদমই বলা যাবে না। এটা আমাদের দেশের কোনো আইনে কোথাও এরকম কিছু বলা নেই। আপনি ক্রুয়েলটির কথা বলছিলেন, এটা তো আমরা শুনলাম যে পথ কুকুরদের ওপরে বা পথের কোনো প্রাণীর ওপরে এরকম ক্রুয়েলটিটা করা হচ্ছে। বাড়ির পেটদের সাথেও কি এরকম কোনো ক্রুয়েলটি করা হয়? এমন কোনো কেস কি আপনারা হ্যান্ডেল করেছেন? আপনি শুনলে অবাক হবেন যে বাড়ির পেটদের ক্ষেত্রে এর পরিমাণ প্রায় পথকুকুরদের প্রতি ক্রুয়েলটির সমান সমান। এটা আমার একটু বলতেও অস্বস্তি হয় যে আমি এরকম বহু জায়গায় দেখেছি যে প্রায় সারাদিন না খেতে দেওয়া, রাস্তায় বেঁধে রাখা। আমার সল্টলেকের একটি ঘটনাই মনে পড়ে, যেখানে একটি কালো রঙের ল্যাব্রাডরকে সবসময় তার বাড়ির বাইরে বেঁধে রাখা হতো। তার কারণ গুরুজি বলেছেন যে তাতে শনির দৃষ্টি রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাবে এবং প্রসপারিটি আসবে। ঈশ্বর সেই গুরুজি এবং ওই পেট ওনারকে সুবুদ্ধি দিন। কিন্তু আমরা দেখেছি যে কুকুরটি রোদ, জল, ঝড়, বৃষ্টি সর্বক্ষণ ওইখানে বাঁধা থাকতো। আমি যখন তাকে দেখতে যাই, আমি প্রতিবাদ করায় সে হয়তো সামান্য কিছু সময়ের জন্য ভেতরে থাকার অধিকার পেয়েছিল। নাহলে কিন্তু এই ক্রুয়েলটির পরিমাণ বাড়ির কুকুরের ক্ষেত্রে আরো বেশি। আমি উত্তর কলকাতার একটি খুব বিখ্যাত প্রসিদ্ধ একটি বাড়ির কথা বলতে পারি, যেখানে একটি ডালমেশিয়ান কুকুরকে সেই বাড়ির যিনি দ্বার রক্ষক তিনি রেগুলার মারতেন। আমি এটা আপনাকে প্রায় 12-13 বছর আগের কথা বলছি। আমি এরকম বহু পোষ্যকে দেখেছি যাদের সারাটা জীবন কেটে যায় গ্যারেজে। তারা কখনো বাড়ির ভেতর ঢোকার অধিকার পায় না। বহু ক্ষেত্রে বাড়িতে পোষ্য রাখা হয় শুধুমাত্র স্ট্যাটাস সিম্বল হিসেবে। তাকে না ঠিক করে গ্রুমিং করা হয়, না সে কখনো চিকিৎসকের কাছে যাবার সুযোগ পায়, না সে তার প্রয়োজনীয় চিকিৎসাটুকু পায়। আসলে সোশ্যাল মিডিয়া না আমাদের একটা মেকি আনন্দে থাকার বা মেকি খুশি দেখানোর একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। এক্স্যাক্টলি। তো বহু মানুষই এই কাজটা করে থাকেন। বহু মানুষ যারা নিজের পোষ্যকে জড়িয়ে ধরে সেলফি তোলেন, ঠিক যেরকম
মাদার্স ডের দিন মাকে জড়িয়ে ধরে সেলফি তোলেন, আর বাকি ৩৬৪ দিন মায়ের দিকে ফিরেও তাকান না। ঠিক ওই রকম ভাবেই পোষ্যকে জড়িয়ে ধরে ছবি তোলেন, দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তাতে কিছু লাইক, কমেন্টস বা বন্ধুদের কাছ থেকে ভালো ভালো কথা হয়তো শোনা যায়, কিন্তু পর মুহূর্ত থেকে আর পোষ্যটির দিকে তাকিয়েও দেখেন না। আমার আরো মনে পড়ে, আমি এরকম পোষ্যও দেখেছি যে প্রায় ৭২ ঘন্টা অভুক্ত, এবং যারা কখনো নিজেরা গায়ে হাত পর্যন্ত দেন না। আমি এক্ষেত্রে আবার আরেকটি পোষ্যের কথা বলবো, যাকে আমি এখনো দেখি, এগুলো জানি না বলা উচিত কিনা। একটি পাগ, যার শুধুমাত্র গা থেকে গন্ধ বেরোয় বলে তার সারাটা জীবন কেটে গেল বাড়ির ছাদে। তাকে কখনো ছাদের একটি অপরিসর ছোট্ট জায়গা ছাড়া বাড়ির ভেতর আনা হয় না, কারণ তার গায়ে ভীষণ গন্ধ। এই যে ওনার ভদ্রমহিলা, আমি এনাকে বোঝানোর চেষ্টা করি যে ওর তো ভালো চিকিৎসার প্রয়োজন, তাছাড়া ওর বয়স হয়েছে, কেয়ারের প্রয়োজন। আমাদের সকলেরই তো দরকার হয় না যে একটু টাচ, একটু কাডল, একটু কারুর জড়িয়ে ধরা, এই জিনিসগুলো তো আমাদের প্রত্যেকের প্রয়োজন হয়। ঠিক ওই রকম ভাবে এদেরও প্রয়োজন হয়। তো উনি আমাকে তার জবাবে বলেছিলেন যে আমি কুকুরটিকে নিয়ে একটুও কনসার্ন নই। আমার বাড়িতে গেস্টরা আসে, গন্ধটা যেন না থাকে। ও ভালো হচ্ছে, ও ভালো থাকছে, দ্যাট ডাজন্ট বদার মি। আমি জাস্ট একটা বিষয়ে কনসার্নড, যে ওর গা থেকে যেন গন্ধটা না আসে। আমি উত্তর দিতে পারিনি, আমি মানে জানতাম না যে কি উত্তর দিতে হয়, তাই দিতে পারিনি। আমার আরেকটি কুকুরের কথা খুব মনে পড়ে, একটি স্পেটস। আমি তখন বেলগাছিয়া ভেটেরিনারি হসপিটালে এমার্জেন্সি ওয়ার্ডে একজন ডাক্তার হিসেবে অ্যাপয়েন্টেড ছিলাম ৫ মাস সময়ের জন্য। সেই সময় একটি স্পেটসকে আমাদের কলেজের ভেতরে থাকা একটি আলোকস্তম্ভে বেঁধে চলে যাওয়া হয়। ভদ্রলোক যে অ্যাড্রেস দিয়েছিলেন, আমি ব্যক্তিগত উদ্যোগে সেই অ্যাড্রেসে যাই, খুঁজে খুঁজে সেই অ্যাড্রেসে যাই। জানতে পারি যে তারা বছর ৫ আগে ওই অ্যাড্রেসে ভাড়া থাকতেন, এসকে দেব রোড, লেক টাউনে। তারা ওই জায়গা থেকে চলে গেছেন। তার মানে উনি প্ল্যান করেই এসেছিলেন যে উনি কুকুরটিকে অ্যাবান্ডন করতে চান। এরকম অ্যাবান্ডনমেন্টের কথা আমি সর্ব জায়গায় শুনি, সব জায়গায় শুনি, যে বাড়ির পোষ্য যখন তার বয়স হয়ে গেছে, বা অনেক আনএথিক্যাল ব্রিডার্স রয়েছেন, আনএথিক্যাল ব্রিডার্স যারা কুকুরকে বাচ্চা তৈরির যন্ত্র হিসেবে ব্যবহার করেন। যখন বুঝতে পারেন যে এই কুকুরটি অসুস্থ, এই কুকুরটির থেকে আর নতুন করে বাচ্চা পাওয়া যাবে না, তখন তারা তাকে রাস্তায় কোথাও ছেড়ে দিয়ে আসেন, গাড়ি করে নামিয়ে দিয়ে আসেন, বা ওই যেরকম বললাম কোনো আলোকস্তম্ভে বেঁধে দিয়ে আসেন। রেস্কিউ করার জন্য আমরা কাদের সাহায্য নিতে পারি? বেশ কিছু এনজিও খুব ভালো কাজ করে। আচ্ছা, আশারি বলে একটি সংস্থা রয়েছে পিপলস ফর আচ্ছা। অ্যানিমালস এর তরফ থেকে, এই সংস্থাটি খুব ভালো। ছায়া বলে একটি এনজিও রয়েছে, আমি নিজে গিয়ে দেখে এসেছি, খুবই ভালো, ভীষণই ভালো কাজ করছেন ওনারা। এরকম আরো বেশ কিছু এনজিও অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কাজ করে, যারা এই পেট রেস্কিউ এর বিষয়ে অনেক ক্ষেত্রেই সাহায্য করেন। এছাড়াও বহু সহৃদয় মানুষ রয়েছেন, বহু অভিনেতা অভিনেত্রীও রয়েছেন, বা বিখ্যাত মানুষজন রয়েছেন। আমি একজনের কথা ভীষণভাবে বলতে চাই, তথাগত মুখার্জি। আমি তথাগতকে দেখেছি যে কি নিঃস্বার্থভাবে সবসময় ও চেষ্টা করে যে যাতে এইরকম কোথাও যদি বাড়ির পোষ্য বা কারুর সাথে কোনো ক্রুয়েলটি হয়, কাউকে হয়তো ছাদের উপর বেঁধে রাখা হয়েছে, হয়তো দীর্ঘ সময়ের জন্য, হ্যাঁ, সে রোদে পড়ে রয়েছে, বৃষ্টিতে ভিজছে, আমি যেরকম আপনাকে একটু আগেই একটা ঘটনার কথা বললাম। তো এইরকম ক্ষেত্রে আমি দেখেছি তথাগত ভীষণ এগিয়ে আসেন, এবং আরো বহু মানুষকে আমি চিনি যারা ফান্ড রেইজ করবার চেষ্টা করেন। ক্রাউড ফান্ডিং এই শব্দটা এখন আমরা খুব শুনতে পাই, যে বহু মানুষ একসাথে এগিয়ে এসে সাহায্য করেন কোনো একটি পোষ্যের রক্ত পরীক্ষার জন্য, বা কোনো একটি পোষ্যের চিকিৎসার জন্য, বা তার প্রপার রিহ্যাবিলিটেশনের জন্য। এটা বহু মানুষ এগিয়ে আসেন, এবং এটা একটা পজিটিভ সাইন। এবং অনেক ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে পথ কুকুরদের ব্যাপারে বলছি, যে এই এরিয়াটায় পথ কুকুরদের রাখা যাবে না। মিউনিসিপ্যালিটি থেকে এসে বলছে যে এখানকার পথ কুকুরদের সরিয়ে দিতে হবে, কারণ এই অঞ্চলটাতে রাখা যাবে না। মাঝখানে এই নিয়ে বোধহয় নিউজে অনেক খবরও দেখেছি। তো সেটা কি আইনসম্মত? দেখুন, একদমই আইনসম্মত নয়, মানবিকও নয়, আইনসম্মতই নয়। আমাদের সুপ্রিম কোর্টের তরফ থেকে
একটি জাজমেন্টে স্পষ্টভাবে বলা আছে যে রিলোকেট করা যাবে না, রিলোকেট করে দেওয়া যাবে না। যদি কোনো নির্দিষ্ট কুকুর ভীষণ অ্যাগ্রেসিভ হয় বা সে রেবিড হয় বা সে খুব অসুস্থ হয়, তাকে কোনো অ্যানিমাল শেল্টারে শিফটিং করা যেতে পারে। একটি নির্দিষ্ট কুকুরের কথা বলছি, কিন্তু একটি নির্দিষ্ট এলাকাকে সম্পূর্ণ কুকুর শূন্য করতে হবে, এটা সঠিক কথা নয়, এটা একদমই আইনসম্মত নয়, এরকম করাও যায় না। আর এই যে পথকুকুররা বলছেন আক্রমণাত্মক হতে পারে, সেটা আমরা বুঝবো কি করে? পথকুকুর কেন আক্রমণাত্মক হচ্ছে বা বাড়ির কুকুর কেন আক্রমণাত্মক হচ্ছে, আগে আমি পথকুকুরটা বলে নিই। পথকুকুর কেন আক্রমণাত্মক হচ্ছে তার ট্রিগারটা বুঝতে হবে। অনেক ক্ষেত্রে বিষয়টা জেনেটিক হতে পারে, যে হয়তো কোনো অ্যাগ্রেসিভ জিন ওই কুকুরটির ক্ষেত্রে প্রমোটেড হয়েছে, সেটা আলাদা। সেক্ষেত্রে তাকে কোনো নির্দিষ্ট পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া যেতে পারে, ওষুধ দিয়ে দেখা যেতে পারে, কোনো শেল্টারে নিয়ে যাওয়া যেতে পারে কিছুদিনের জন্য চিকিৎসার স্বার্থে, এটা ভাবা যেতে পারে। আর না হলে দেখতে হবে ওই পথকুকুরটির কি কোনো ট্রমা রয়েছে। হয়তো কেউ খেলার ছলে তার পায়ের ওপর দিয়ে বাইক উঠিয়ে দিয়েছেন বা সাইকেল উঠিয়ে দিয়েছেন, বা হয়তো কোনো মা কুকুর চোখের সামনে তার বাচ্চাগুলোকে বাইকে বা সাইকেলে পিষে মরে যেতে দেখেছে। সে যদি অ্যাগ্রেসিভ হয়ে ওঠে, সেটা কিন্তু কোনোভাবেই তার সম্পূর্ণ দোষ নয়, সে কিন্তু হতে পারে অ্যাগ্রেসিভ। এবং সে যদি ভ্যাকসিনেটেড না থাকে, তাহলে সে যাকে কামড়াচ্ছে তার তো র্যাবিস বা জলাতঙ্কের সম্ভাবনা থেকে যাচ্ছে। ঠিক, আপনি ঠিক বলছেন। যদি কোনো কুকুর কাউকে কামড়ায়, অবশ্যই WHO যেরকম প্রোটোকল রয়েছে, যে প্রথমে ক্ষতস্থানটিকে ভালো করে সাবান জল দিয়ে 10 থেকে 15 মিনিট ভালো করে ধোয়া, পোভিডন আয়োডিন সলিউশন দিয়ে ওই ক্ষতস্থানটি পরিষ্কার করা, প্রয়োজনে রেবিস ইমিউনোগ্লোবুলিন নেওয়া এবং পোস্ট বাইট ভ্যাকসিনেশন যেগুলো রয়েছে সেগুলো নেওয়া, এই নিয়ম মানুষদের ক্ষেত্রে ফলো করতে হবে। কিন্তু কুকুর প্রোভোকড বাইটের ক্ষেত্রে জলাতঙ্কের সম্ভাবনা কম। আপনি একটি কুকুরকে উত্ত্যক্ত করছেন, সে আপনাকে কামড়ে দিল। আচ্ছা। আপনি একটি কুকুরের মুখের ভেতর হাত ঢুকিয়ে খাবার খাওয়াতে গেছেন, দাঁত লেগেছে, এক্ষেত্রে কিন্তু জলাতঙ্কের সম্ভাবনা কম। আমি নেই তা বলছি না, জলাতঙ্কের সম্ভাবনা বেশি আনপ্রোভোকড বাইটে। আচ্ছা। আনপ্রোভোকড বাইট, আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ একটি কুকুর আপনাকে ছুটে এসে কামড়ে দিল, বা সেই কুকুরটি এলাকার আরো বহু মানুষকে কামড়েছে, তাহলে কিন্তু অবশ্যই জলাতঙ্কের সম্ভাবনা থাকে। কিন্তু মনে রাখতে হবে জলাতঙ্ক সম্পূর্ণভাবে ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ। তাই WHO প্রোটোকল মেনে যদি ক্ষতস্থান পরিষ্কার করা যায়, রেবিস ইমিউনোগ্লোবুলিন এবং ভ্যাকসিনেশন নেওয়া যায় প্রয়োজন মতো, ডাক্তারের পরামর্শ মতন, তাহলে কিন্তু এই অসুখ হবে না। আচ্ছা। কিন্তু এটাকে ঢাল করে কখনোই কোনো কুকুরের প্রতি ক্রুয়েলটি করা যাবে না। আমার আচ্ছা। মনে হলো এই কুকুরটি অ্যাগ্রেসিভ, তাই আমি ওই কুকুরটিকে পিটিয়ে মেরে ফেললাম আরো 4 জনকে নিয়ে গিয়ে, এটা করা যাবে না। আপনাকে লোকাল যে মিউনিসিপ্যালিটি রয়েছে, লোকাল যিনি কাউন্সিলর রয়েছেন, তার সাহায্য নিতে হবে, পুলিশে খবর দিতে হবে, AWBI অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া, তাদের সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে এই বিষয়ে। বাড়ির পোষ্য যারা অলরেডি ভ্যাকসিনেটেড, তারা যদি কাউকে কামড়ায়, সেক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে? খুব ভ্যালিড কোয়েশ্চেন। আমরা প্রায় রোজ এই প্রশ্নের সম্মুখীন হই, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, যে আমার বাচ্চা 2 বছর বয়স, আমার বাচ্চা বাড়ির পোষ্য, তার থেকে একটু স্ক্র্যাচড হয়েছে, তার কি কোনো ভয় রয়েছে? এই উত্তরটা মাল্টি লেয়ার্ড, এটা এক কথায় উত্তর দেওয়া যাবে না। এখানে প্রথম বুঝতে হবে যে আপনি আপনার পোষ্য যদি কোনোভাবে জলাতঙ্কের ভাইরাসটাতে এক্সপোজড না হয়, ধরুন আপনার পোষ্যটি সে সবসময় কারুর মনিটরিংয়ে থাকে, যখন সে বাড়িতে থাকে তখন আপনি বা বাড়ির যারা অন্য মেম্বার্স রয়েছেন তারা নজর রাখেন, এবং যখন বাইরে যায় তখন কোনো একজন ডগ ওয়াকার বা বাড়িরই কোনো সদস্য তাকে হাঁটাতে নিয়ে যান। সে কোনো সময়ই একা থাকে না, মানে এরকম কোনো জায়গায় সে একা থাকে না যেখানে তাকে রাস্তার কোনো কুকুর বা কোনো বেড়াল বা কোনো প্রাণী কামড়ে দিতে পারে বা আঁচড়ে দিতে পারে। সেই কুকুর যদি প্রপারলি ভ্যাকসিনেটেড হয়, তার থেকে যদি আপনার কোনো স্ক্র্যাচ লাগে বা সে যদি আপনাকে চেটে দেয়, তার থেকে আপনার কোনো ভয় নেই, তার থেকে আপনার কখনোই জলাতঙ্ক হতে পারে না। এটা মাথায় মানে একদম স্পষ্টভাবে সকলের বোঝা প্রয়োজন, যে তার থেকে কখনো জলাতঙ্ক হতে পারে না। এই অনর্থক আতঙ্ক, যে আমি একটা ছোট্ট মল্টিজ পুষেছি, যে বাচ্চাটার বয়স 2 মাস, সে মায়ের কাছ থেকে আমার কাছে এসেছে, 10 দিনের মাথায় সে হয়তো আমার বাড়ির বাচ্চা যে রয়েছে তাকে একটু স্ক্র্যাচ করে দিল, বাড়িতে একটা হইচই পড়ে গেল। না, এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। যে কুকুর জলাতঙ্কের ভাইরাসে এক্সপোজড নয়, তার থেকে কখনোই
আলাদা করে জলাতঙ্ক হতে পারে না। মানুষের একটা খুব কমন কনসেপ্ট, কুকুরের শরীরে বিষ তৈরি হয়। আমাকে বহু মানুষ এসে জিজ্ঞাসা করেন, ডাক্তারবাবু ওর বিষটা কবে তৈরি হবে? তো আমি তাদের বোঝানোর চেষ্টা করি যে না, কুকুরের শরীরে এরকম কোনো বিষ তৈরি হয় না, তাই এরকম ভয়ের কোনো কারণ নেই। বাচ্চাদের সঙ্গে পোষ্যদের রাখাটা কতটা সেফটি? 100% সেফ, যদি না সেই পোষ্যটির আলাদা কোনো অ্যাগ্রেশন ইস্যু থাকে। অনেক পোষ্য এরকম থাকে যারা কিডস ফ্রেন্ডলি নয়, সেক্ষেত্রে তার চিকিৎসার প্রয়োজন থাকতে পারে বা তার কোনো রিহ্যাবিলিটেশনের প্রয়োজন থাকতে পারে, সেটা আলাদা। কিন্তু তাছাড়া প্রপারলি ডিওয়ার্মড, প্রপারলি ভ্যাকসিনেটেড, ট্রেন্ড পোষ্য অবশ্যই বাচ্চাদের সাথে থাকতে পারে। এটা বাচ্চাদের কগনিটিভ ডেভেলপমেন্টে ভীষণভাবে সহায়ক। আমি এরকম বহু মানুষকে দেখেছি যাদের ডিপ্রেশন বা অ্যাংজাইটি রিলেটেড সমস্যা সম্পূর্ণ সেরে গেছে বাড়িতে পোষ্য আসার পর। আমি এরকম একটি ছেলেকে চিনতাম, যে সে এখন আর কলকাতায় থাকে না, সে এখন চাকরি সূত্রে বম্বেতে থাকে। কালকেও আমার সাথে তার কথা হচ্ছিল। সে তখন ক্লাসে বেশ নম্বর খারাপ পাচ্ছে, তাদের বাড়িতেও নানা রকমের ব্যক্তিগত সমস্যায় তারা জেরবার। ওই সময় তারা একটি স্পেটস অ্যাডপ্ট করে। ছেলেটির জীবন বদলে দিয়েছিল এই কুকুরটি। কারণ ও আসার পর থেকেই ছেলেটি আমাকে বলতে শুরু করে যে ও যখন কুকুরটিকে গ্রুমিং করতো ওর খুব ভালো লাগতে শুরু করে। ওর জীবনে এই ভালো লাগাটা বোধহয় মিসিং ছিল। ওর প্যারেন্টসের ভেতরের ব্যক্তিগত সমস্যা বা পরিবারের অর্থনৈতিক স্থিতাবস্থা না থাকা, এগুলো ওকে বেশ মানসিক চাপের মধ্যে রাখছিল, যেটা বয়ঃসন্ধির সময় ছেলেরা বা মেয়েরা অনেকেই ফেস করেন। এই কুকুরটি কিন্তু জীবন বদলে দেয়। ও তারপরে আইআইএম এ চান্স পায়, সেখান থেকে ম্যানেজমেন্ট কমপ্লিট করে, এখন বেশ ভালোভাবে সে চাকুরিরত। আমার বলতেও খুব আনন্দ হচ্ছে যে এর একটা বড় কৃতিত্ব অবশ্যই ওই কুকুরটির। কারণ ও যেভাবে তাকে মানসিক স্থিতাবস্থা দিয়েছে যে আমাকে ভালোবাসবার একজন রয়েছে, এবং এই ভালোবাসাটা কোনো শর্ত সাপেক্ষ নয়, শুধুমাত্র আমার প্রেজেন্সটাই ওর জন্য প্রয়োজন। এই রকম ভাবে ভালোবাসতে একমাত্র পোষ্যরাই পারে। এক্স্যাক্টলি, এটা আমরা ল্যাক করি খুব। এক্স্যাক্টলি। তাই বাচ্চাদের কগনিটিভ ডেভেলপমেন্ট ছোট থেকে বড় হওয়ার সময়কালে যদি পোষ্য বাড়িতে থাকে, সেটা তাদের পক্ষে খুব ইতিবাচক একটা দিক। আপনি তো এত বছর ধরে পোষ্য নিয়ে কাজ করছেন, আপনার সাথে কোনো পোষ্যের এরকম ইমোশনাল মুহূর্ত আছে? অজস্র রয়েছে এরকম, বহু পোষ্যের ইমোশনাল মুহূর্ত রয়েছে যারা এখন আর নেই। কিন্তু আমি এখনো যখন তাদের বাড়ির পাশ দিয়ে পাশ করি, মানে পেরিয়ে যাই, তাদের বাড়ির এলাকা পেরিয়ে যাই, তখন তাদের উপস্থিতি কখনো কখনো অনুভব করতে পারি। বহু সময় তাদের কথা, আমার ওয়েফার বলে একটি ল্যাব্রাডরের কথা খুব মনে পড়ে, যে শুধুমাত্র আমি তাদের কমপ্লেক্সের গেটে ঢুকলেই সে সেন্স করতে পারত। সে কখনো অন্য কারুর প্রেজেন্সে ওরকম ভাবে উত্তেজিত হয়ে যেত না, শুধুমাত্র আমি ওখানে পৌঁছানো মাত্র সে চিৎকার করতে শুরু করত। আমরা সবাই তো কারুর কাছে স্পেশাল হতে চাই, একদম। যে আমি অমুকের জীবনের বিফোর এনিওয়ান এলস। তো আমার কাছে ওয়েফার ভীষণ স্পেশাল, যে আমি ওয়েফারের কাছে বিফোর এনিওয়ান এলস ছিলাম। ওয়েফার এখন আমাদের কাছে নেই, প্রায় 2.5-3 বছর হয়ে গেল ওয়েফার নেই। ওর একটি জটিল কিডনির অসুখে ও আমাদের কাছ থেকে চলে গেছে। কিন্তু অবশ্যই আমি ভীষণভাবে ওর যে একটা পজিটিভ ভাইব সেটা ফিল করতে পারি। আমার রজার বলে একটি জায়ান্ট রটওয়েলারের কথা খুব মনে পড়ে। সে একদম জেন্টল জায়ান্ট ছিল, তার প্রায় 70-72 কেজিস বডি ওয়েট ছিল। বহু মানুষ তাকে দেখে ভয় পেতেন। সে আমার বুকে পা তুলে দিয়ে তার পেটে আদর করতে বলতো। এই অনুভূতিগুলো শুধুমাত্র যারা এদের ভালোবাসেন এবং এদের কাছ থেকে পাওয়া এই নিঃস্বার্থ ভালোবাসার কথা বুঝতে পারেন, তারা অনুভব করতে পারবেন। আপনি এতগুলো ব্রিডের কথা বললেন, এবার আমরা তো এতটা ডিটেলে জানি না, আমরা যদি কোনো ব্রিডকে অ্যাডাপ্ট করতে চাই তাহলে কি দেখে আমাদের নেওয়া উচিত? ঠিক। যে কোনো পোষ্য অ্যাডপ্ট করতে গেলে কিছু শর্ত থাকা উচিত। প্রথম কথাই হচ্ছে
কোনো আনএথিক্যাল ব্রিডারের থেকে পোষ্যদের কেনা উচিত নয়। কারণ আনএথিক্যাল ব্রিডাররা একটি ফিমেল কুকুরকে বারবার মেটিং করাতে থাকেন। এটা ভীষণই অস্বাস্থ্যকর তার পক্ষে, এবং তাদেরকে খুব নোংরা পরিবেশে অনেক সময় এরকম আনএথিক্যাল ব্রিডিং যারা করেন তারা রাখেন। এটা কিছুতেই সমর্থনযোগ্য নয়। অবশ্যই কোনো এথিক্যাল ব্রিডার, যার ব্রিডার্স লাইসেন্স রয়েছে, তার থেকেই বাচ্চাকে কেনা উচিত। যদি আমি কিনতে চাই, যদি আমি অ্যাডপ্ট করতে চাই, তাহলে তো খুব ভালো কথা। যদি আমি রাস্তায় থাকা একটি পোষ্যকে অ্যাডপ্ট করতে চাই, সেটা তো খুব ভালো কথা। কিন্তু যদি আমার কোনো ব্রিড পছন্দ হয়, ধরুন কারুর মনে হলো যে আমার মল্টিজই পছন্দ, কারুর মনে হলো আমার শিটজুই পছন্দ, আমার শিটজু ব্রিডটাকে খুব ভালো লাগে, আমার সেটাই পছন্দ, আমি কখনোই তাকে জোর করব না যে না আপনি ওই ব্রিডটা নেবেন না, অ্যাডপ্ট করবেন না বা কিনবেন না, আপনি অবশ্যই একটা রাস্তার কুকুর অ্যাডপ্ট করুন, আমি তা বলবো না। আমি বলবো আপনি ওটাই নিন, কিন্তু কোনো এথিক্যাল ব্রিডারের কাছেই যান, যিনি ব্রিডিং এর প্রপার যে পলিসি, একটা ব্রিডের ডেভেলপমেন্ট, এইগুলো ফলো করেন, এবং যিনি মা কুকুরটিকে সুস্থভাবে রাখেন। অবশ্যই সেই ব্রিডারের কাছ থেকে কার্ড দেখতে চান যে তাকে প্রপারলি কোনো প্রাণী চিকিৎসককে দিয়ে ভ্যাকসিনেশন করানো হয়েছে কিনা, সেই কার্ডে প্রাণী চিকিৎসকের সই স্ট্যাম্প রয়েছে কিনা, তার কোনো মেডিকেল হিস্ট্রি রয়েছে কিনা, মা কুকুরটির এমন কোনো অসুখ রয়েছে কিনা যে ক্ষেত্রে ব্রিডিং পারমিসেবল নয়, যেমন হিপ ডিসপ্লাসিয়া, এরকম অনেক জটিল অসুখ থাকে যে ক্ষেত্রে আমরা ব্রিডিং করাতে বারণ করি। দেখতে চান ওই মা কুকুরটিকে কৃমির ওষুধ খাওয়ানো হয়েছে কিনা, তার গায়ে পোকা রয়েছে কিনা। এখন কলকাতা শহরে হিমোপ্রোটোজোয়া বা হিমোরিকেটসিয়া ইনফেকশন প্রায় মহামারীর চেহারা নিয়েছে, কুকুরদের ক্ষেত্রে, বেড়ালদের ক্ষেত্রে। প্রত্যেক দিন আমরা বহু পোষ্যকে এই অসুখে হারিয়ে ফেলি। তাই যে কোনো কারুর প্রথম অ্যাডপশনের আগে দেখে নেওয়া উচিত বাচ্চাটির গায়ে পোকা রয়েছে কিনা, এবং যিনি ব্রিডার তাকে বলা উচিত যে না, আপনি যদি প্রপারলি কুকুর মেনটেন না করেন, প্রপারলি মাকে না রাখেন, এবং বাচ্চাগুলির জন্মের পর থেকে 2 মাস বা 2.5 মাস বয়স পর্যন্ত যত্ন ভালোভাবে না করেন, আমি আপনার থেকে কখনোই কিনবো না বা অ্যাডপ্ট করবো না। এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। এছাড়াও ইম্পর্টেন্ট, যেখানে পোষ্যটি থাকবে সেই জায়গাটার আয়তন কেমন। আপনার যদি একটি ছোট 2 বিএইচকে ফ্ল্যাট হয়, সেক্ষেত্রে আপনার কখনোই খুব লার্জ জায়ান্ট ব্রিড নেওয়া উচিত নয়। আপনার উচিত এইরকম ব্রিড নেওয়া যে কুকুরটি ওই ফ্ল্যাটের পক্ষে সুটেবল, থাকার পক্ষে যোগ্য। আরও আপনাকে ভাবতে হবে যে আপনি এই পোষ্যের দায়িত্ব মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে নেবার জন্য তৈরি কিনা। মানসিকভাবে এই জন্য যে এই পোষ্যটি কিন্তু আপনার সাথে সন্তানের মতো 10 থেকে 14 বছর, কোনো ক্ষেত্রে আরো বেশি থাকবে। এই ক্ষেত্রে এর সব দায়িত্ব আপনার। এর খাবার, এর ডাক্তার দেখানো, এর চিকিৎসা, একে রেগুলার হাঁটানো, এই সবকিছুর জন্য কিন্তু অর্থনৈতিক ইনভলভমেন্টও হবে। আপনি সেটার জন্য তৈরি কিনা এটা প্রথমেই দেখে নিন যে আপনি এই বিষয়টার জন্যও তৈরি কিনা। বড় ফ্ল্যাট, বড় বাড়ি হলে যেরকম কুকুর নেওয়া উচিত, ছোট ফ্ল্যাট বা ছোট বাড়ি হলে অন্য রকমের পেট অ্যাডপ্ট করা উচিত। এক্ষেত্রে আপনি অবশ্যই সংশ্লিষ্ট পশু চিকিৎসক বা এথিক্যাল ব্রিডার যারা রয়েছে তাদের সাথে কথা বলতে পারেন। তারা আপনাকে নিশ্চয়ই প্রপারলি গাইড করবেন যে আপনার পক্ষে কোন ব্রিডটি সুটেবল। আচ্ছা। আচ্ছা, পোষ্যদের খাবার কোনটা বেশি ইম্পোর্টেন্ট, হোমমেড ফুড না প্যাকেজড ফুড? ঠিক, আমার মতে দুটোর মধ্যে ব্যালেন্স থাকাই ভালো। আচ্ছা। বহু পোষ্যদেরই প্যাকেজড ফুডের দরকার হয়। এখন বিভিন্ন বহুজাতিক সংস্থার বা ভারতীয় সংস্থারও নানা রকমের প্যাকেজড ফুড পাওয়া যায়। যেমন ধরুন কোনো পোষ্য হয়তো জটিল কিডনির অসুখে আক্রান্ত, সিকেডি বলে একটি অসুখ হয়, ক্রনিক কিডনি ডিজিজ। এক্ষেত্রে তার ডায়েটই তার চিকিৎসার মূল উপকরণ। এক্ষেত্রে কিন্তু তাকে রেনাল ডায়েট বা কিডনি ডায়েট জাতীয় ফুড খেতে হয়। তার সঙ্গে অবশ্যই আপনার পশু চিকিৎসক তিনি গাইড করে দেবেন যে আর কি কি খাবার খাওয়ানো সম্ভব বা কি কি খাবার একদমই বারণ। অনেক পোষ্যের ক্ষেত্রেও কিন্তু আমরা মানুষের যেরকম আইবিএস দেখতে পাই, ইরিটেবল বাবেল জাতীয় অসুখ, ওরকম পোষ্যের ক্ষেত্রেও দেখতে পাই।
ক্রনিক এন্টেরোপ্যাথি বলেও পোষ্যের অনেক অসুখ হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডায়েটের প্রয়োজন হয়। বহু পোষ্যের রিকভারি ডায়েটের প্রয়োজন হয়। আফটার সার্জারি হয়তো পোষ্যটি খুবই স্ট্রেসে রয়েছে, ওই সময় সে হয়তো ভালোভাবে খাবার খেতে চাইছে না, সেই সময় হয়তো তার ডিমান্ড হচ্ছে একটু বেশি প্যালেটেবল খাবার। আমরাও যেমন শরীর খারাপ হলে মায়ের কাছে আবদার করি যে আমাকে একটু এমন কিছু বানিয়ে দাও যাতে মুখের স্বাদটা ফিরে আসে। পোষ্যের জন্যও কিন্তু ওই রকম খাবারের প্রয়োজন হয়। এক্ষেত্রে কিন্তু প্যাকেজড ফুড যেগুলোর কথা বলছি, সেটা ড্রাই ফুড হোক বা সেটা ওয়েট ফুড হোক, এগুলোর কোনো বিকল্প হয় না। আচ্ছা। এর সাথে বাড়ির খাবারেরও ব্যালেন্স রাখা প্রয়োজন। ফ্রেশ প্রোটিন সোর্স যেমন চিকেন বা অন্যান্য যে প্রোটিন সোর্সগুলো, এগ, ফিশ, যে প্রোটিন সোর্সগুলো আমরা পোষ্যদের দিয়ে থাকি বা অন্য যে কার্বোহাইড্রেট সোর্স আমরা পোষ্যদের দিয়ে থাকি, সেগুলোরও কিন্তু খুব প্রয়োজন রয়েছে। তাই অবশ্যই আপনাকে আপনার পশু চিকিৎসকের কাছে গিয়ে আলোচনা করে পোষ্যের জন্য ডায়েট বানিয়ে নিতে হবে। কিন্তু পথকুকুরদের জন্য তাদের তো এরকম ডায়েট বানানোর কেউ নেই। কিন্তু সুতরাং আমরা তাদের এত ভাতের সঙ্গে একটুখানি মাছ মেখে বা চিকেন মেখে বা মাছের কাঁটা, যেটা আমাদের এঁটো কাটা, আমরা তাদেরকে দিয়ে দিচ্ছি। এটা কি আমরা ঠিক করছি? না, মাছের কাঁটা, মাংসের হাড় এগুলো কখনোই দেওয়া উচিত নয়। অবশ্যই এটা সত্যি যে সকল পথকুকুরকে আমি যে কোয়ালিটির ডায়েট বললাম, সেই কোয়ালিটি ডায়েট প্রোভাইড করা কেয়ার গিভারদের পক্ষে বা ফিডারদের পক্ষে সম্ভব হয় না। তারা যে কাজ করছেন সেটা অত্যন্ত প্রশংসনীয়। তারা যে নিজের সময় খরচ করে, হয়তো নিজের পকেটের পয়সায় খুব কষ্ট করে লোক হায়ার করে বড় ডেকচিতে খাবার নিয়ে এলাকায় ঘুরে খাওয়াচ্ছেন। আমি তাদের প্রতি আমার মানে কৃতজ্ঞতা, শ্রদ্ধা সব জানিয়েও বলছি, কোনোভাবেই কোনো ফেলে দেওয়া জিনিস যেমন মাছের কাঁটা, মাংসের হাড় এগুলো দেওয়া উচিত নয়। অল্প মাংস যদি দেওয়া সম্ভব হয় সেইটা, এবং তার সঙ্গে কার্বোহাইড্রেট সোর্স হিসেবে যদি ভাত বা যা দেওয়া হচ্ছে, সবজি যেটা দেওয়া সম্ভব, যেটা বাজেটে আসে, সেইটাই দেওয়া উচিত। আর এই যে এখন গরমকাল আসছে, তো অনেক সময় কুকুরদের ক্ষেত্রে দেখা যায় বা যেকোনো পোষ্যের ক্ষেত্রেই দেখা যায় হিট স্ট্রোক হচ্ছে। হুম। এই হিট স্ট্রোক ব্যাপারটা কি জিনিস? হিট স্ট্রোক অবশ্যই এখন এটা মার্চ মাস, কিছুদিনের মধ্যেই এপ্রিল মে মাসে আমরা এই ঘটনা খুব ঘন দেখতে পাবো। অবশ্যই মনে রাখতে হবে যে পোষ্যদের এমন সময় বাড়ির বাইরে বার করতে হবে যে সময় গরম কম, যেমন ভোরের দিক, সকাল ৬টা, ৭টা, ৮টা এই সময় পর্যন্ত, বিকেলবেলাও সন্ধ্যের পর থেকে ৬টা, ৭টা, ৮টা এই সময়টা। এর মাঝের সময়টা যদি খুব গরম হয়, গরম হাওয়া আলাদা করে চলে, যেমন লুয়ের মতো গরম হাওয়া যদি চলে, এই সময় কিন্তু পোষ্যদের বাড়ির বাইরে বার করা উচিত নয়। এই সময় কিন্তু এদের এই হিট স্ট্রোক হতে পারে। বাড়িতে থাকলেও লোমওয়ালা কুকুরদের ক্ষেত্রে, যাদের লোম বেশি বা যাদের ক্ষেত্রে আমি একটু আগেও আলোচনায় বলেছি, যাদের ক্ষেত্রে ঠান্ডা আবহাওয়ার ডিমান্ড বেশি, যেমন সেন্ট বার্নার্ড, সাইবেরিয়ান হাস্কি, আলাস্কান ম্যালামুট, এদের ক্ষেত্রেও কিন্তু এসি চলা উচিত। যদি খুব গরম লাগে, এক্সেসিভ প্যান্টিং হয়, পশু চিকিৎসকের পরামর্শ মতো বারবার ভিজে গামছা দিয়ে গা মুছিয়ে দেওয়া উচিত হিট স্ট্রোক এড়াতে। ফল দেওয়া যেতে পারে, পরিমিত পরিমাণ পরিষ্কার জল দেওয়ার প্রয়োজন। পেট ওআরএস জাতীয় জিনিসপত্রও খাওয়ানোর প্রয়োজন রয়েছে। তবে সেটা অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে। কারণ আপনার পোষ্যের কতটা জলের প্রয়োজন, আপনার পোষ্যের কতটা এক্সারসাইজের প্রয়োজন, সেটা আপনার সংশ্লিষ্ট পশু চিকিৎসকই একমাত্র আপনাকে বলে দিতে পারবেন। কিন্তু আমরা পথকুকুরদের ক্ষেত্রে তো অনেক সময় দেখতে পাই যে যেকোনো রকম মেডিসিন তাদেরকে দিয়ে দিচ্ছি। একটুখানি তাদের কোনো অসুবিধা দেখলেই মনে হচ্ছে ও আচ্ছা কুকুরটা বমি করছে, এই মেডিসিনটা তাকে দিয়ে দাও। এটা কি আমরা ঠিক করছি? এটা খুব বিপজ্জনক। আপনার উচিত প্রথমে যদি পথকুকুরটি অসুস্থ হয় তাহলে আগে অবজার্ভ করা। যে ধরুন আপনি কোথাও একটি কুকুর শুয়ে রয়েছে, তার পাশে আপনি দেখলেন একটি বমির মানে পরিমাণ রয়েছে কিছুটা, বা লুজ মোশন করেছে সে, বা তার গায়ে খুব পোকা রয়েছে। আপনি আগে সিওর হয়ে নিন যে ওই বমিটা বা পটিটা সেই কুকুরটিই করেছে কিনা। যদি দেখেন হয়েছে, তাহলে কোনো একজন পশু চিকিৎসককে বা সরকারি যে পশু চিকিৎসা কেন্দ্রগুলি রয়েছে, যেখানে খুবই কম খরচে ডাক্তারবাবুরা পরামর্শ দিয়ে থাকেন, সেখানে নিয়ে গিয়ে চিকিৎসা করানো যেতে পারে। অথবা যদি না সম্ভব হয়, ফোনে টেলিফোনিক কনভারসেশনের মাধ্যমে কারুর কাছ থেকে সাহায্য চাওয়া যেতে পারে। আমাদের সতর্ক হতে হবে আমরা যেন
ভালো করতে গিয়ে খারাপ না করে ফেলি। এই ক্ষেত্রে আমি আরো একটি কনসার্নিং বিষয় বলতে চাই, যেটা আমি ইদানিং কলকাতায় খুব বেশি দেখতে পাচ্ছি। সেটা হলো অ্যান্টিবায়োটিকের ব্যবহার। অ্যান্টিবায়োটিক একটি অস্ত্র। এটা যদি বহুল ব্যবহৃত হতে থাকে এবং যদি জুডিশিয়াস ইউজ না হতে থাকে, তাহলে কিন্তু এই অস্ত্রের শান কমে যাবে, এটা ভোঁতা হয়ে যাবে। আমি এখন পথকুকুরদের ক্ষেত্রেও দেখতে পাই অনেক প্রশিক্ষিত নন এমন ব্যক্তিদের খুব হায়ার অ্যান্টিবায়োটিক্স ইউজ করতে, যেগুলো মানুষের ক্ষেত্রেও শুধুমাত্র আইসিইউতে ব্যবহার করা হয়, যেমন মেরোপেনাম। এটা শুনলে আপনি অবাক হবেন। এখন কিন্তু এটা পথকুকুরদের ক্ষেত্রেও যথেচ্ছ ব্যবহার হচ্ছে। এটা খুব বিপজ্জনক প্রবণতা। যেমন লিনেজোলিড বলে একটি অ্যান্টিবায়োটিক রয়েছে, এবং এই অ্যান্টিবায়োটিকগুলির কোর্স কিন্তু ঠিকভাবে কমপ্লিট করা হয় না। এটা খুবই বিপজ্জনক প্রবণতা। এটা বাড়ির পোষ্যদের ক্ষেত্রেই হোক বা পথকুকুরদের ক্ষেত্রেই হোক, অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ মতো জুডিশিয়াস অ্যান্টিবায়োটিক ইউজ করা উচিত। না হলে কিন্তু ভবিষ্যতের জন্য আমরা নিজেদের বিপদ ডেকে আনব। কারণ তখন যখন আমি, আপনি বা অন্য কেউ অসুস্থ হব, তখন কিন্তু তাদের চিকিৎসার জন্য আর কোনো অ্যান্টিবায়োটিক অবশিষ্ট থাকবে না। এক্ষেত্রে আমার সকলের কাছে অনুরোধ যে অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ থাকা দরকার। একটা স্ট্রিক্ট মনিটরিং থাকা উচিত, যেখানে ডাক্তারবাবুর প্রেসক্রিপশন ছাড়া ওভার দ্য কাউন্টার কখনোই এই জাতীয় অ্যান্টিবায়োটিকের বিক্রি হওয়া উচিত নয়। এতে রেজিস্ট্যান্ট জীবাণুর সংখ্যা বাড়বে। এই রেজিস্ট্যান্ট জীবাণু শুধু কুকুরদের বা বেড়ালদের বা অন্য পশুদের নয়, আমার আপনারও ইকুয়ালি ক্ষতি করতে পারে। আমরা যখন কোনো পোষ্যকে বাড়িতে নিয়ে আসছি, তখন তো একদম ছোট্ট অবস্থায় নিয়ে আসছি, তো তখন তো তাকে ট্রেনিং করা সম্ভব নয় আমাদের পক্ষে। ঠিক। কিন্তু সে যদি আক্রমণাত্মক হয়, সেক্ষেত্রে আমরা তার ট্রেনিংটা শুরু করব কিভাবে? পোষ্য আক্রমণাত্মক কেন হচ্ছে প্রথমে সেটা বুঝতে হবে। যদি আপনি দেখেন যে আপনার পোষ্যটি রিসোর্স গার্ডিং করছে, কোনো নির্দিষ্ট খেলনা বা একটা কোনো নির্দিষ্ট জিনিসের প্রতি সে ভীষণভাবে সেটাকে প্রোটেক্ট করবার চেষ্টা করছে, বা যদি তার ফুড খাবারের প্রতি অ্যাগ্রেশন থাকে, এটা এক ধরনের অ্যাগ্রেশন। যদি দেখেন যে আপনার পোষ্যটি অল্পেই বাইরে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়ছে এবং আপনি নিয়ে যেতে পারছেন না বলে তার এনার্জির থেকে বা কিছুর থেকে সে হঠাৎ করে অ্যাগ্রেসিভ হয়ে পড়ছে, এই বিষয়টা আগে আপনাকে বুঝতে হবে। এক্ষেত্রে আপনার দুটো জিনিস মাথায় রাখা প্রয়োজন। এক নম্বর, পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া দরকার, দেখানো প্রয়োজন যে তার অ্যাগ্রেশনটা কেন হচ্ছে। আপনার অভিজ্ঞতা এবং ওনার যে সাজেশন সেটা মিলিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে। ট্রিগার পয়েন্টগুলো বুঝতে হবে, যেই পশুটির অ্যাগ্রেশনটা কোথা থেকে ট্রিগার হচ্ছে। এখন কলকাতা শহরে বহু মানুষ এরকম রয়েছে যারা প্রফেশনালি ট্রেন্ড ক্যানাইন ট্রেনার্স, তারপরে তাদের সাহায্য নিতে হবে। আমি কিন্তু কোনোভাবে ডগ ওয়াকারের কথা বলছি না। আমি ডগ ওয়াকারদেরও খুব দরকার রয়েছে, কারণ এরকম অনেকেই রয়েছেন যারা পোষ্য ওবিজ হয়ে গেলেও বা প্রপার যে এক্সারসাইজটার প্রয়োজন রয়েছে সেটা করাতে পারেন না। ডগ ওয়াকারদেরও ভীষণ প্রয়োজন রয়েছে। কিন্তু কোনোভাবেই ডগ ওয়াকার এবং ডগ ট্রেনার এনারা এক নন। ডগ ট্রেনার বা ডগ বিহেভিয়ারিস্ট যারা শুধু ডগ নয়, যারা পেট প্যারেন্টকেও বা পেট ওনারকেও শেখাবেন যে কিভাবে ওই পোষ্যটির সাথে ব্যবহার করতে হবে, এবং যিনি আপনাকে সাহায্য করবেন ওই পোষ্যটির ট্রিগার পয়েন্টগুলো বুঝতে। অনেক ক্ষেত্রে জেনেটিক কারণেও পোষ্য অ্যাগ্রেসিভ হতে পারে। কিছু ব্রিডের মধ্যেও আমরা টেরিটোরিয়াল অ্যাগ্রেশন দেখতে পাই। সেক্ষেত্রে অবশ্য কিছু ওষুধের প্রয়োজন হতে পারে। আচ্ছা, আর আমাদের বাড়িতে যদি ফিমেল ব্রিড থাকে, হুম। তার তো আমার দরকার নেই তাকে দিয়ে বিজনেস করানোর। আমি তার ব্রিডিংটা চাইছি না, হতেই তো পারে হুম। আমার দরকার নেই, আমি বিজনেস করব না, বা যে কোনো কারণে আমি তাকে দিয়ে ব্রিডিং করাতে চাইছি না। হুম। তো সেইটার জন্য আমি কি ব্যবস্থা নিতে পারি, বা কত বছর বয়সের পর থেকে সেই ব্যবস্থাটা আমি নিতে পারি? এটা ভ্যারি করে কি ব্রিড আপনার কাছে রয়েছে তার উপর, এক নম্বর, এবং দু নম্বর এটা ভ্যারি করে আপনার পোষ্যের হেলথ স্ট্যাটাস কেমন। যদি আপনার পোষ্য দুর্বল হয়, যদি তার কোনো
রক্ত পরীক্ষায় কোনো সমস্যা ধরা পড়ে বা কোনো হার্টের সমস্যা ধরা পড়ে বা কিছু, সেক্ষেত্রে অবশ্যই আমরা স্পেইং বা নিউটারিং এটা পিছিয়ে দিতে পারি। আচ্ছা। আমরা কখনোই ব্যাকইয়ার্ড ব্রিডিং সমর্থন করি না, তাই অবশ্যই বাড়িতে যারা পোষ্য রয়েছেন তারা একটা নির্দিষ্ট বয়সের পরে পোষ্যর অপারেশন করিয়ে নেওয়াই উচিত। আমি বাইল্যাটারাল ওভারিও হিস্টেরেক্টমির কথা বলছি। আচ্ছা। এই ক্ষেত্রে সঠিক বয়স 1.5 বছর বা তারপর এই সময়কালটাকে ধরা যেতে পারে। এক্ষেত্রে ওই পোষ্যটির শরীরে কোনো রকম সমস্যা হবে না? দেখুন, জেনারেলি সমস্যা হবার সম্ভাবনা কম, তবে হ্যাঁ, আগে পশু চিকিৎসককে দেখে নিতে হবে যে তার এই রকম কোনো সমস্যা আছে কিনা, যেমন ওবিসিটির টেন্ডেন্সি আছে কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা, তবেই কিন্তু চুজ করতে হবে যে আমি এই পোষ্যটিকে এক্ষুনি নিউটার করতে চাই নাকি আমি এই পোষ্যটিকে আরো পিছিয়ে দিতে চাই। এই সিদ্ধান্তটা একান্তভাবে পেট প্যারেন্ট এবং সংশ্লিষ্ট পশু চিকিৎসকের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করছে। হঠাৎ করে আমার পেট যদি অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিতে পারি? কারণ আমিও তো প্রথম দিকে ট্রেন্ড নই। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আমি দুটো ঘটনার কথা বলে শুরু করতে চাই। আমার একটি গোল্ডেন রিট্রিভারের কথা খুব মনে পড়ে, যে তাজপুর বেড়াতে গেছিল তার পরিবারের সাথে, কিন্তু তার ওই বেড়াতে যাওয়াই হয়েছিল, তার আর ফেরা হয়নি। কারণ তার ওখানে গিয়ে হঠাৎ করে হিট স্ট্রোক হয়। রবিবার দুপুরবেলা ছিল, তারা আশেপাশে কোনো সংশ্লিষ্ট প্রাণী চিকিৎসক আশেপাশে তারা কাউকে পাননি, অনেক খোঁজাখুঁজি করেছিলেন এবং কুকুরটি খুব বেশি সময়ও দেয়নি। এবং আমি আরও একটি পাগের কথা বলি। পাগেদের আমরা এমনি জানি যে ওদের একটু রেসপিরেটরি ইস্যু থাকে, ওদের নানা রকমের হার্টের সমস্যাও থাকে। এরকমই একটি পাগ, সে কোলাঘাট থেকে ফেরবার পথে, কলকাতা ফেরবার পথে হঠাৎ করে হাইপার ভেন্টিলেট করতে শুরু করে এবং কোল্যাপস করে যায়। আমি এই ঘটনা দুটোর কথা কেন বললাম? আমি এই ঘটনা দুটোর কথা এই কারণে বললাম যে এর থেকে বোঝা যায় যে বাড়িতে পোষ্য রাখার ক্ষেত্রে পেট প্যারেন্টকেও কিন্তু ভীষণভাবে তৈরি থাকতে হবে তার কোনো এমার্জেন্সি হলে বেসিক সাপোর্টটা দেবার জন্য। বেসিক সাপোর্ট বলতে আমরা কি বুঝি? বেসিক সাপোর্ট বলতে আমরা বুঝি পোষ্যের কোনো অসুস্থতা হচ্ছে কি না সেটা বোঝা, কিভাবে পোষ্যের জ্বর দেখতে হয়, তার ঠান্ডা লেগেছে কি না, বেসিকটা কী করে বুঝতে পারবো, কী করে বুঝতে পারবো তার কোনো চামড়ার অসুখ হচ্ছে কি না, এবার পশু চিকিৎসকের কাছে যেতে হবে তার কোনো একটা চামড়ার অসুখ হচ্ছে বা তার ভীষণ শেড করছে আমার পোষ্যটি, এই জিনিসগুলো বোঝা প্রয়োজন। এটা সংশ্লিষ্ট যিনি পশু চিকিৎসক তার দায়িত্ব। তারই উচিত প্রত্যেক পেট প্যারেন্টকে এই জিনিসগুলো শিখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া। যদি সম্ভব হয় অবশ্যই সিপিআর শেখা উচিত। সিপিআর বলতে আমি কার্ডিও পালমোনারি রিসাসিটেশনের কথা বলি, যার থেকে বহু পোষ্যের, হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া পোষ্যের প্রাণ বেঁচে যেতে পারে। আপনার লোক্যালিটিতে কোথায় 24x7 ওষুধ পাওয়া যায়, আপনার লোক্যালিটিতে কোথায় 24x7 পেট কেয়ার রয়েছে, সেইটাও কিন্তু জেনে রাখা প্রয়োজন। তবেই আপনি হঠাৎ আসা কোনো বিপদের জন্য প্রস্তুত থাকতে পারবেন। আচ্ছা, যে ইউটিউব দেখে ট্রিটমেন্ট করা কতটা বিপজ্জনক? ইউটিউব দেখে ট্রিটমেন্ট করা একদমই উচিত নয়। যদি আপনি কোনো পশু চিকিৎসকের ইউটিউব চ্যানেল ফলো করেন এবং সেখান থেকে যদি আপনি বেসিক লাইফ সাপোর্ট বা অ্যাডভান্স লাইফ সাপোর্ট জাতীয় কিছু শিখে থাকেন, সেটার ব্যবহারের কথা আলাদা। কিন্তু তাছাড়া আপনার মনে হলো আমি একটি ইউটিউব চ্যানেলে দেখেছি একটি পোষ্য যাকে আমার খুব ভালো লাগে, তার চামড়ার অসুখের জন্য একটি নির্দিষ্ট স্প্রে ব্যবহার করা হয়েছে বা একটি নির্দিষ্ট শ্যাম্পু ব্যবহার করা হয়েছে বা কোনো ওষুধ খাওয়ানো হয়েছে, আপনার পোষ্যের জন্য সেটা সঠিক কিনা এটা কিন্তু আপনাকে একজন ডাক্তারবাবুর কাছে গিয়েই জেনে নিতে হবে। কখনোই আপনি সেটা ওখানে করতে উচিত নয় বা কোনোভাবেই করা উচিত নয়। এছাড়াও আমি আপনাকে এর আগেও আলোচনার ক্ষেত্রে বলেছি যে আমাদের শহরে এখন হিমোপ্রোটোজোয়া এবং হিমোরিকেটশিয়া ইনফেকশন ছড়িয়ে পড়েছে। আমরা একটি হিমোপ্রোটোজোয়া হিমোরিকেটশিয়া ইনফেকশন দেখলাম, রক্ত পরীক্ষা করিয়েছি, রক্ত পরীক্ষার রিপোর্টটা এসেছে, আমি ডাক্তারবাবুর কাছে না গিয়ে গুগল সার্চ করলাম, ইউটিউবের থেকেও যেটা এখন আরও বেশি কমন হয়ে গেছে, গুগল সার্চ করে দেখলাম যে আচ্ছা এই অসুখে না ডক্সিসাইক্লিন খাওয়াতে হয়, এবং আমি সঙ্গে সঙ্গে ডক্সিসাইক্লিন শুরু করে দিলাম। আমি জানলাম না কি ডোজ,
আমি জানলাম না আমার পোষ্যের আদৌ শুধু ডক্সিসাইক্লিন প্রয়োজন না আরও কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োজন, বা আমার পোষ্যের কোনো হেপাটোপ্যাথি আছে কিনা, আমার পোষ্যের কোনো কিডনির সমস্যা আছে কিনা, সেটার জন্য এই অ্যান্টিবায়োটিকটি হয়তো দেওয়া যাবে না, হয়তো কোনো অল্টারনেট চিকিৎসা পদ্ধতি ডাক্তারবাবুকে ফলো করতে হবে। এটা একদমই উচিত নয়। আরও বেশি করে উচিত নয় পাশের বাড়ির লোক, পাড়ার কোয়াক, চায়ের দোকানের লোক বা কারুর কথা শুনে চিকিৎসা করা। তোমার কুকুরের চামড়ায় একটা অসুখ হয়েছে, তুমি এই নির্দিষ্ট লোশনটা লাগাও। এটা একটা চ্যালেঞ্জ, এটা আমাদের কাছেও একটা চ্যালেঞ্জ, কারণ আমরা দেখতে পাই স্টেরয়েডাল প্রিপারেশনস কেউ 6 মাস লাগাচ্ছেন, কেউ 7 মাস লাগাচ্ছেন, এবং এর থেকে নানা রকমের জটিল চামড়ার অসুখ শুধুমাত্র এই ওষুধটি লাগানোর জন্য হতে পারে। খাবারের প্যাটার্নের ভুলও হতে পারে, কারণ নির্দিষ্ট অসুখ নির্দিষ্ট খাবারের ডিমান্ড করে। যেমন যদি আপনার কুকুরের লিভারের প্রবলেম থাকে, তার যেরকম ডায়েট ফলো করতে হবে, যদি আপনার কুকুরের কিডনির প্রবলেম থাকে, তার ক্ষেত্রে তো ডায়েট সেম নয়। সেটা কিন্তু আপনাকে কখনোই ইউটিউব ভিডিও বলে দেবে না। আরও একটি বিপজ্জনক প্রবণতা এখন আমি কলকাতায় দেখি, সেটা হলো কেউ একজন রক্ত পরীক্ষা করাচ্ছেন আপনার কুকুরের, যিনি আপনার কুকুরের মানে দেখাশোনা করেন বা পরিচিত বা ওয়াকার বা কিছু, এবং ওই রক্ত পরীক্ষার রিপোর্ট দেখে তিনি ওষুধ সাজেস্ট করে দিচ্ছেন এবং সেই ওষুধই আপনি খাওয়াচ্ছেন। চিকিৎসাটা কিন্তু রক্ত পরীক্ষার রিপোর্টের হয় না, চিকিৎসাটা কিন্তু অ্যানিমালটার হয়। আপনার কুকুরের ক্রিয়েটিনিন বেড়েছে মানেই যে তার ক্রনিক কিডনি ডিজিজ হয়েছে, একদমই তা নয়। তার কিন্তু হাইড্রোনেফ্রোসিস হয়ে থাকতে পারে, তার কিন্তু অ্যাকিউট কিডনি ইনজুরি হয়ে থাকতে পারে, তার কিন্তু পাইলোনেফ্রাইটিস হয়ে থাকতে পারে। এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই একজন ডাক্তারবাবুর কাছে গিয়ে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলি, যেটাতে যারা পশু চিকিৎসা নিয়ে পড়াশোনা করেন তারা ট্রেন্ড হন। বা আমার কুকুর ঠিকঠাকভাবে পিরিয়ড হচ্ছে না, আমার কুকুরের চামড়ার অসুখ হয়েছে, আমার কুকুরের চোখের সমস্যা হয়েছে, আমি একটি শপে গেলাম, সেখানে জিজ্ঞাসা করে একটু আই ড্রপ এনে দিয়ে দিলাম, হয়তো তাতে কুকুরটির কন্ডিশন ওয়ার্সেন হলো, কারণ যে আই ড্রপটি দেওয়া হচ্ছে সেটা হয়তো কোনো স্টেরয়েডাল প্রিপারেশন, যেটা হয়তো একদমই দেওয়া যায় না। অবশ্যই একজন পশু চিকিৎসককে দেখিয়ে তবেই চিকিৎসা করা উচিত, আনটিল অ্যান্ড আনলেস আপনার কুকুরের খুব এমার্জেন্সি রয়েছে এবং তার সেই মুহূর্তে একটা লাইফ সাপোর্টের দরকার। সেক্ষেত্রে যদি গুগল বা ইউটিউব আমাকে সাহায্য করে কিছুক্ষণের জন্য পোষ্যটির প্রাণ বাঁচাতে, যতক্ষণ না আমি তাকে একটা হসপিটাল বা একটা এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে বেসিক পরিকাঠামোটা রয়েছে, তাহলে আমি সেই গুগল বা ইউটিউবের সেই ভিডিওগুলোকে কুর্নিশ জানাই। আচ্ছা, পেট পেরেন্টদের সবচেয়ে বড় ভুল কোনটা? এর কিছুটা উত্তর আমি আগের প্রশ্নে দিয়ে ফেলেছি, আরেকবার বলি। পেট প্যারেন্টদের প্রথম ভুল সেটা হলো যে নিজেদের টেবিলের খাবার কুকুরদের দেওয়া। পেঁয়াজ রসুনের মতো জিনিস কুকুরদের কখনোই দেওয়া উচিত নয়। কিন্তু আমার পোষ্যটি আমি যখন খাবার খাচ্ছি আমার টেবিলের সামনে এসে বসে আছে, আমি ভালোবাসা দেখালাম কি করে? আমার একদম কষা মাংস রান্নার থেকে একটি পিস তাকে দিয়ে দিয়ে। অনেকে আবার দোষ কমানোর জন্য বলেন, ডাক্তারবাবু আমি তো ধুয়ে দিয়েছি, তাতে তো আর অতটা দোষ হয় না। গঙ্গা জল না এমনি জল তা জানি না, কিন্তু তারা বলেন যে আমরা ধুয়ে দিয়েছি। তো না, টেবিল থেকে কিছু খাওয়ানো কুকুরকে একদমই উচিত নয়। বিড়ালের ক্ষেত্রেও একই নিয়ম। অবশ্যই নির্দিষ্ট সময় ধরে তার খাবার দেওয়া উচিত, একদম নির্দিষ্ট সময় ধরে তার নির্দিষ্ট বলে তাকে খাবার দেওয়া উচিত। পেট প্যারেন্টদের 2 নম্বর ভুল, সঠিক সময়ে ভ্যাকসিনেশন করাতে না চাওয়া। 3 নম্বর ভুল, যে ব্রিডগুলো ভীষণভাবে গ্রুমিং ডিমান্ড করে, যেমন লাসা অ্যাপসো, যেমন পুডল, যেমন মল্টিজ, এদের ক্ষেত্রে আমরা ভীষণ ম্যাটেড, আমি বহু গ্রুমিং পার্লারের থেকে শুনতে পাই যে তারা এমন ম্যাটেড বাচ্চা পান যে বাচ্চাগুলির গোটা গায়ের স্কিনে জট পড়ে গেছে, নানা রকমের অসুখ হয়েছে। ইয়ার ক্লিনিং, অ্যানাল গ্ল্যান্ড ক্লিনিং, প্রপার টাইমলি নেল ট্রিমিং, স্নান করানো, আমি এরকম বহু কুকুর দেখতে পাই যাদের 4 মাস 5 মাসেও চান করানো হয় না। এই বাচ্চাটিকে যে কি অমানসিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় এটা আমরা ভাবতেও পারবো না।
সারা দিন বেঁধে রাখা, কারণ বাড়িতে কাজ রয়েছে। কুকুরের পিরিয়ড হয়েছে, বাই চান্স যদি ঠাকুর ঘরে চলে যায়, সেই কারণে অনেকের মনে এইরকম ট্যাবু, আজকে 2026 সালে দাঁড়িয়েও রয়েছে এইরকম ট্যাবু, যে কুকুরের পিরিয়ড হয়েছে, ও যদি বিছানা ছুঁয়ে ফেলে আমাদের খাবার টেবিলের কাছে চলে আসছে, তাই সারাদিন তাকে বেঁধে রাখতে হবে। এইগুলো পেট প্যারেন্টদের উল্লেখযোগ্য ভুল। এছাড়া ভুল হচ্ছে যখন চিকিৎসার প্রয়োজন তখন কোনো কোয়াকের সাহায্য নেওয়া। আপনি যেমন আপনার সন্তানের ক্ষেত্রে ভ্যাকসিনেশনের জন্য একজন পিডিয়াট্রিশিয়ানের কাছে যান, ঠিক ওই রকমভাবেই আপনার ডগের ভ্যাকসিনেশনের জন্য একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের কাছে যাওয়া উচিত। এখন যেমন আমরা সব ক্ষেত্রে, ধরুন একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের প্রয়োজন, একজন পিডিয়াট্রিশিয়ানের প্রয়োজন, আমরা আগে গুগল করি বেস্ট পিডিয়াট্রিশিয়ান ইন কলকাতা। বিভিন্ন ওয়েবসাইট আমাদের 10টা 15টা 20টা করে সাজেশন দেয়, আমরা আবার তার রেটিং দেখি, রিভিউ দেখি। কুকুরের ক্ষেত্রে না, আমরা এগুলো করি না। কুকুরের ক্ষেত্রে আমরা কিন্তু পাড়ায় কে কুকুর পুষছে খোঁজ করি, তার বাড়িতে কে এসে ইঞ্জেকশন করে চলে যান সেই খোঁজ করি, এবং সেইখান থেকে ইঞ্জেকশন করিয়ে ফেলি। এবং চিকিৎসার ক্ষেত্রেও ততক্ষণ ডাক্তার দেখাই না যতক্ষণ না ওই ভদ্রলোক বা ওই যে যিনি চিকিৎসা করছিলেন তিনি ব্যর্থ হচ্ছেন। আমি কোনোভাবেই তাদেরকে ছোট করছি না, কারণ সব জায়গায় তো পশু চিকিৎসকরা পৌঁছতে পারেন না, বা রাত্রে 3টের সময় হয়তো কলকাতা শহরে হাতে গোনাই কয়েকটা জায়গা রয়েছে যেখানে পেটদের ট্রিটমেন্ট অ্যাভেলেবেল। তাই অবশ্যই যারা এই কাজ করেন, ট্রেন্ড ওয়েতে যারা এই কাজ করেন, আমি তাদের ভীষণভাবে শ্রদ্ধা করি। কিন্তু এটাও বোঝা প্রয়োজন যে কখন চিকিৎসকের কাছে যেতে হবে এবং যখন চিকিৎসক অ্যাভেলেবেল নেই তখন হসপিটালে যেতে হবে, এই বিষয়গুলো পেট প্যারেন্টদের ভীষণভাবে জেনে রাখা প্রয়োজন। একদম শেষ পর্যন্ত অপেক্ষা করব, এটা সঠিক অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য অ্যানিমাল নয়, এটাতে তার ওয়েলফেয়ার বিঘ্নিত হয়। থ্যাংক ইউ স্যার, নতুন পাতার সাথে নন্দিনীকে এতটা সময় দেওয়ার জন্যে, পশুদের নিয়ে এত মূল্যবান বক্তব্য আমাদের সঙ্গে শেয়ার করার জন্যে। পশুরা কিন্তু আমাদের শখ নয়, তারা আমাদের দায়িত্ব, আমাদের নিঃস্বার্থ ভালোবাসা। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আরো নতুন কোনো গল্প নিয়ে। সাথে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন পাতা সাথে নন্দিনী, যেখানে প্রতিটি গল্প একটি নতুন পাতার শুরু।